আচ্ছা, আজকে আমাদের ক্লাস 12-এর ফার্স্ট ক্লাস। তো প্রথমে যেটা বলার সেটা হচ্ছে আমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করব। কেমিস্ট্রির আমরা জানি তিনটে পার্ট আছে। কী কী তিনটে পার্ট? 11এও বলেছিলাম। একটা হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি আর অর্গ্যানিক কেমিস্ট্রি। এখন ক্লাস 12-এ ফিজিক্যাল, ইনঅর্গানিক আর অর্গ্যানিক মিলিয়ে ইন টোটাল 16টা চ্যাপ্টার রয়েছে। তো সেই চ্যাপ্টারগুলোর নাম আগে আমি লিখছি। নাম্বার 1, পদার্থের কঠিন অবস্থা। পদার্থের কঠিন অবস্থা। ক্লাস 11-এ আমাদের একটা চ্যাপ্টার ছিল যার নাম ছিল স্টেটস অফ ম্যাটার। স্টেটস অফ ম্যাটার, সেই স্টেটস অফ ম্যাটারে 3 রকমের স্টেট হয়: কঠিন, তরল এবং গ্যাসীয়। তার মধ্যে তরল এবং গ্যাসীয়টা ছিল ক্লাস 11-এর সিলেবাসে। কঠিন অবস্থাটা আমাদের ক্লাস 12-এ রয়েছে এবং খুব সহজ চ্যাপ্টার। নাম্বার 2 হচ্ছে দ্রবণ। দ্রবণ। নাম্বার 3, তড়িৎ রসায়ন। তড়িৎ রসায়ন, ইংলিশে বলা হয় ইলেকট্রোকেমিস্ট্রি। নাম্বার 4, ইংলিশে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স আর বাংলায় বলা হয় রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা। নাম্বার 5, পৃষ্ঠতলীয় রসায়ন। পৃষ্ঠতলীয় রসায়ন। 6 নম্বর, মৌলসমূহের পৃথকীকরণ। মৌলসমূহের পৃথকীকরণ। 7 নম্বর, ক্লাস 11-এ আমাদের ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি ছিল সিলেবাস এস ব্লক, পি ব্লক। এস ব্লক থেকে দুটো গ্রুপ ছিল, গ্রুপ 1 আর গ্রুপ 2। পি ব্লক থেকে দুটো গ্রুপ ছিল, গ্রুপ 13 আর গ্রুপ 14। ক্লাস 12-এ কী হয়, পি ব্লকের গ্রুপ 15 থেকে গ্রুপ 18 অবধি আমাদের এই সিলেবাসে আছে। তোমরা যারা পিরিয়ড টেবিল করেছো অলরেডি গ্রুপের বিষয় সবই জানো, আগে দিনই আলোচনা করেছি। তো 15 থেকে 18 অবধি আমাদের ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে। তো পি ব্লক মৌলসমূহ। পি ব্লক মৌলসমূহ। গ্রুপ, আচ্ছা আরেকটা কথা আমি একটু প্রথমেই বলে রাখি, যেটা আমাকে রোজ বলতে হচ্ছে, সেটা হচ্ছে যে ক্লাস হয়ে যাওয়া মাত্রই কিন্তু আমাকে নোটসটা পাঠাবে। খুশি খুশি যেন আমাকে জিজ্ঞেস করতে না হয় যে পাঠাও পাঠাও পাঠাও। 8 নম্বর, ডি ব্লক। আর কারুর যদি মনে হয় যে লিখতে কষ্ট হচ্ছে, তাহলে এখনই লিভ করে বেরিয়ে যাবে। আমি সিনেমা দেখাই না যে এখানে শুধু দেখবে। ডি ব্লক মৌলসমূহ। আচ্ছা, ডি ব্লকের সঙ্গে সঙ্গে আরেকটা ব্লকও থাকে, সেটা হচ্ছে এফ ব্লক মৌলসমূহ। তো একসঙ্গেই বলা হয় ডি এবং এফ ব্লক মৌলসমূহ। ডি এবং এফ ব্লক মৌলসমূহ। এফ ব্লক মৌলসমূহ, ডিএফ ব্লক যেটাকে বলা হয়। 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে জটিল যৌগ। ইংলিশে বলা হয় কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। জটিল যৌগ। 10 নম্বর চ্যাপ্টার, 10 নম্বর চ্যাপ্টার হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন। 11 নম্বর চ্যাপ্টার অ্যালকোহল, ফেনল এবং ইথার। অ্যালকোহল, ফেনল এবং ইথার। 12 নম্বর চ্যাপ্টার অ্যালডিহাইড
কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড। 13 নম্বর, নাইট্রোজেন ঘটিত যৌগসমূহ। নাইট্রোজেন হ্যান্ডরাইটিং একটু প্রবলেম হচ্ছে, বাংলায় একটু কষ্ট হয় স্টাইলাসটা ধরতে। নাইট্রোজেন ঘটিত জৈব যৌগসমূহ। 14, বায়োমলিকিউলস। ঠিক আছে, লিখে রাখো বায়োমলিকিউলস। নাম্বার 15, পলিমার। নাম্বার 16, লাস্ট চ্যাপ্টার, প্রাত্যহিক জীবনে রসায়ন। প্রত্যেক বছর এটা ভাটের চ্যাপ্টার থাকবেই, প্রাত্যহিক জীবনে রসায়ন। লাস্ট ইয়ার আমাদের ছিল হচ্ছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, আর এবারে আছে হচ্ছে কেমিস্ট্রি ইন এভরিডেস লাইফ বা প্রাত্যহিক জীবনে রসায়ন। ক্লিয়ার? তাহলে কী কী চ্যাপ্টার বললাম প্রথম থেকে যদি বলি খাতায় দেখে নাও। প্রথমে রয়েছে পদার্থের কঠিন অবস্থা, ইংলিশে যেটাকে বলে সলিড স্টেট। চ্যাপ্টারটার নামই সলিড স্টেট। নাম্বার 2 হচ্ছে দ্রবণ বা ইংলিশে এটাকে বলে সলিউশন। নাম্বার 3 হচ্ছে তড়িৎ রসায়ন, ইংলিশে যেটাকে বলে ইলেকট্রোকেমিস্ট্রি। নাম্বার 4 হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, ইংলিশে যেটাকে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স। আমাদের ক্লাস 11 ছিল কেমিক্যাল থার্মোডাইনামিক্স, এবারে আছে কেমিক্যাল কাইনেটিক্স। যারা আমার ইকুইলিব্রিয়ামের ক্লাসটা করেছিলে, রাসায়নিক সাম্যাবস্থার ক্লাস, তাদের এই চ্যাপ্টারটা আরও ভালো লাগবে। নেক্সট 5 নম্বর হচ্ছে পৃষ্ঠতলীয় রসায়ন, যেটাকে বলা হয় সারফেস কেমিস্ট্রি। নাম্বার 6 হচ্ছে মৌলসমূহের পৃথকীকরণ, এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেটাল এলিমেন্টস। ঠিক আছে, মানে কীভাবে খনি থেকে আকরিক তুলে সেখান থেকে আমরা ধাতু নিষ্কাশন করে থাকি, এই চ্যাপ্টারে আমরা সেটা জানতে পারবো। এই জন্য এই 6 চ্যাপ্টারটার ইংলিশে যেটাকে আমরা বলে থাকি মেটালার্জি। ঠিক আছে। 7th চ্যাপ্টারটা হচ্ছে পি ব্লক এলিমেন্টস, যেখানে গ্রুপ 15 থেকে গ্রুপ 18 অবধি 4টে গ্রুপ রয়েছে। গ্রুপ 8 নম্বর হচ্ছে ডি অ্যান্ড এফ ব্লক এলিমেন্টস, একসঙ্গে একই চ্যাপ্টারের মধ্যে দুখানা রয়েছে। 9 হচ্ছে জটিল যৌগ, ইংলিশে এটাকে বলা হয় কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। এটা খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এখানে আমাদের ক্লাস 11-এর মতো আইউপ্যাক নেমিং আছে এবং এটা করলে খুব ভালো লাগবে। 10 হচ্ছে হ্যালোঅ্যালকেন হ্যালোয়ারিন, 11 হচ্ছে অ্যালকোহল ফেনল ইথার, 12 হচ্ছে অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক, 13 হচ্ছে নাইট্রোজেন কন্টেইনিং কম্পাউন্ডস, নাম্বার 14 হচ্ছে বায়োমলিকুলস, নাম্বার 15 হচ্ছে পলিমার, আর নাম্বার 16 হচ্ছে প্রাত্যহিক জীবনে রসায়ন। এই হচ্ছে আমাদের ক্লাস 12-এর চ্যাপ্টার। পদার্থের কঠিন অবস্থা থেকে শুরু করে পৃষ্ঠতলীয় রসায়ন অবধি এই 5টা চ্যাপ্টার হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, ভৌত রসায়ন। 6 থেকে শুরু করে এই 9 অবধি 4টে চ্যাপ্টার হচ্ছে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আন্ডারে। তাহলে 5 আর 4 9টা হলো, আর অর্গ্যানিকে এই 7টাকে ফেলা হয় ফ্রম 10 to 16। So 5 plus 4 plus 7 মানে কটা চ্যাপ্টার হচ্ছে? ইন টোটাল 16 চ্যাপ্টার্স আর দেয়ার ইন ক্লাস 12 কেমিস্ট্রি। ক্লাস 11-এ কটা ছিল? 14টা, রাইট? সেই সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি থেকে শুরু করে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। আর ক্লাস 12-এ কটা? 16টা, সেই সলিড স্টেট থেকে শুরু করে কেমিস্ট্রি ইন এভরিডেজ লাইফ অবধি। তো এই 14 + 16 এই 30 চ্যাপ্টার্স, এই টোটাল 30 চ্যাপ্টার্স নিয়ে আমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার্ড থাকতে হবে। ওকে, বাট যাই হোক, এখন আমাদের সম্পূর্ণ ফোকাসটা হবে এই বোর্ডের পরীক্ষা, এবং যাই শিখবো আমরা খুব ডিটেলসে শিখবো। 2-3টে কথা একটু বলে রাখি, বেশিক্ষণ বলবো না, বলে পড়ানো আরম্ভ করছি। সেটা হচ্ছে যে ক্লাস 11-এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে যেটা হয়েছে, আমাদের মাঝখান থেকে শুরু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সিলেবাস প্রচণ্ড হ্যাম্পার্ড। বাট 12-এ যেন, আমি সবাইকে বলছি একটা কথা, 12-এ যেন এটা কোনো দিন কোনোভাবে যেন না হয়। প্রথম থেকে সবাই শুরু করছো, তাই সবার প্রত্যেকের প্রিপারেশান একদম ইউনিফর্মলি চালাতে হবে। খাতা, আমার মতে এই মুহূর্তে যেটা করা দরকার সেটা হচ্ছে একটা ইউনিফর্ম খাতা করবে, একটা খাতা করলেই হবে আপাতত। ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমি যেহেতু শুরু করছি, মোটা খাতা করলে বেটার হয়, তবে আমি যতদূর জানি অনেকের খাতা বাকি রয়েছে, খাতা নিয়ে আমি আগেও কথা বলেছি, বাট মোটা খাতা করলে ফিজিক্যাল কেমিস্ট্রিটা অন্তত তার মধ্যে গুটিয়ে যাবে। সেই জন্য আমি বলছি এটা মোটা খাতা করো, ফিজিক্যাল কেমিস্ট্রিটা শেষ হলে ওখানটা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি আমরা শুরু করব।
আর যেটা বলার সেটা হচ্ছে রোজকার প্র্যাকটিস আমাকে কিন্তু অবশ্যই পাঠাবে, আর রোজ যখন এখানে ক্লাস করাবো আমাকে যেন বলতে না হয়, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে, আমি প্রত্যেকের নোটস দেখবো, কারণ অনেকের অনেক ভুলভ্রান্তি থাকছে এবং থাকাটাই স্বাভাবিক। সামনাসামনি পড়ানো একরকম আর এখানে ভার্চুয়ালি পড়ানোটা একরকম, তো ভুলভ্রান্তি থাকতে পারে, বাট স্টিল আমার মনে হয় এখানে তোমাদের সুবিধাও হবে, কারণ সব কিছু আমি এখানে লিখে দিচ্ছি, করিয়ে দিচ্ছি, কোনো বানান টানান যেন ভুল না হয়, কোনো টপিক যেন আমাদের মিস না হয়ে যায়, তো সব লিখবে, আমি আস্তে আস্তেই পড়াবো, কোনো চিন্তার কারণ নেই। আজকে আমরা যে চ্যাপ্টারটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দ্রবণ। ঠিক আছে, দ্রবণ, ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার অ্যাকচুয়ালি। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, কিন্তু ওটা দিয়ে আমরা আজকে শুরু করব না। আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে দ্রবণ। অত্যন্ত ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, আর সবচেয়ে বেশি কনসেপ্ট এই চ্যাপ্টারে আছে। ক্লাস টুয়েলভে যে কটা চ্যাপ্টার আছে তার মধ্যে দ্রবণ হচ্ছে এমন একটা চ্যাপ্টার যার মধ্যে কনসেপ্টে ভরা। ঠিক আছে, বেশ, দ্রবণ। তো আমি প্রথম পড়ানো আরম্ভ করব যে জিনিসটা দিয়ে, যেটা আমাদের ক্লাস ইলেভেনের লাস্ট টপিকটা ছিল, সেটা আজকে আমরা ঝালাই করব, এবং সেই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে না পারি তাহলে কিন্তু এই চ্যাপ্টার উদ্ধার করা আমাদের পক্ষে অসম্ভব ব্যাপার। আচ্ছা, বিফোর গোয়িং টু দ্য চ্যাপ্টার আমি একটা কথা বলে রাখতে চাই, যদি কোনো অডিও রিলেটেড বা ভিডিও রিলেটেড প্রবলেমস ফেস করো আমাকে বলতে হবে না, ডিরেক্ট রিজয়েন করে নেবে। তারপরেও যদি না হয় আমাকে সেটা জানাবে, অল্টারনেটিভস আছে। ওকে, পারমাণবিক ভর, এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট টপিক। পারমাণবিক ভর, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অ্যাটমিক মাস। অ্যাটমিক মাস, পারমাণবিক ভর ইংলিশে আমরা কি বলি? অ্যাটমিক মাস। ঠিক আছে, বিভিন্ন মৌল রয়েছে, তাদের প্রচুর পারমাণবিক ভর হয়, কিন্তু এখন দাদা স্যার আমাদের কি সব কটাই মনে রাখতে হবে? না, সব কটা মনে রাখার কোনো দরকার নেই। ঠিক যে কটা আপাতত বলছি ওই কটা মনে রাখো, তাহলেও যথেষ্ট কাজ চলে যাবে। পরবর্তী ক্ষেত্রে আমি আরও দেখবো যেগুলো লাগে কি না লাগে। হাইড্রোজেন, অ্যাটমিক নাম্বার কত হয়? 1। এর পারমাণবিক ভরটা হয় হচ্ছে 1। পরমাণু ক্রমাঙ্ক 1, পারমাণবিক ভরও 1। আচ্ছা, আমি ইংলিশ টার্মগুলো ইউজ করবো, হ্যাঁ। অ্যাটমিক মাস 1। 11 যদি তোমরা পড়ে থাকো তাহলে তোমাদের মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিলাম এর ইউনিটটা হচ্ছে AMU, মানে 1 অ্যাটমিক মাস ইউনিট। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 1 মোল হাইড্রোজেন অ্যাটমের মাসও একই হবে, নাম্বারটা একই হবে, শুধু AMU না লিখে লিখতে হয় গ্রাম। তাই আমরা এখন থেকে এই ইউনিটটাকে AMU না লিখে লিখতে থাকবো গ্রাম পার মোল। ঠিক আছে, যদি কারোর মনে হয় যে দাদা স্যার তুমি কী বললে ঠিক মনে পড়ছে না, এএমইউ জিনিসটা কি, গ্রাম পার মোল জিনিসটা কি বুঝতে পারছি না, তাহলে এখন বলবো অত ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই, সিম্পলি ইউনিটটা লেখো। আর এই কথাটার মানে এটাই দাঁড়াচ্ছে যে 1 মোল হাইড্রোজেনের ভর 1 গ্রাম, তাহলেই হবে। নেক্সট, হাইড্রোজেনের পরে আসছে, আর প্রত্যেকটা নোট করবে, হাইড্রোজেনের পরে আসছে হিলিয়াম, লিথিয়াম। জেনারেলি এগুলো লাগে না, যেগুলো লাগবে শুধু ওগুলো দেখাচ্ছি। নেক্সট হচ্ছে কার্বন। কার্বন কত হয়? 6। জেনারেলি অ্যাটমিক নাম্বারকে ডবল করলেই আমরা অ্যাটমিক মাস পেয়ে যাই, তাই কার্বনকে ডবল করলে কত হবে? 12। 12 গ্রাম পার মোল। নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে 7 অ্যাটমিক নাম্বার, ডাবল করলে কত হবে? 14 গ্রাম পার মোল। অক্সিজেন 8, ডাবল করলে কত হবে? 16 গ্রাম পার মোল। নেক্সট, ফ্লুরিন 9, ডাবল করলে কত হবে? খেলাটা এখান থেকে শুরু হচ্ছে। ফ্লুরিন, হ্যাঁ, ফ্লুরিন কিন্তু অ্যাকচুয়ালি হয় 9কে ডাবল করলে হয় 18, বাট এটার অ্যাটমিক নাম্বারটা হয়ে যাবে হচ্ছে 19 গ্রাম পার মোল। মানে 9 ডাবল করলে হয় 18, বাট দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইজ 18.9 সামথিং, ওই জন্য 19 করে নিই ওটাকে আমরা। ফ্লুরিনের পরে আসছে নিয়ন। নিয়ন আমাদের লাগবে না, ইনার্ট গ্যাস, তাই জন্য কোনো কম্পাউন্ড তৈরি করে না। তারপরে আসছে সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11। আবার দেখো সোডিয়াম, হ্যাঁ, সোডিয়ামকে ডবল করলে হয় 22, বাট দেখা যাচ্ছে এর অ্যাটমিক মাসটা হচ্ছে 22.8 সামথিং, সেজন্য আমরা এটাকে 23 ধরে নিই, 23 গ্রাম পার মোল। সোডিয়ামের পরে আসছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে 12, ডাবল করলে কত হবে? 24 গ্রাম পার মোল, এভাবে আমরা পাচ্ছি। আচ্ছা, ম্যাগনেসিয়ামের পরে আসছে হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হচ্ছে 13, ডাবল করলে হওয়া উচিত 26, বাট হচ্ছে কত? দেখা যাচ্ছে 26.85 সামথিং, সেই জন্য 27 গ্রাম পার মোল। আচ্ছা, আবার আমরা আসছি ফসফরাসে। ঠিক আছে, সিলিকনটা লাগবে না। ফসফরাস 15, ডাবল করলে হওয়া উচিত 30, বাট দেখা যাচ্ছে ভ্যালুটা আসছে 31 গ্রাম পার মোল। ফসফরাসের পরে আসছে সালফার। সালফার 16, ডাবল করলে হবে হচ্ছে 32 গ্রাম পার মোল। নেক্সট হচ্ছে সালফারের পরে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে 17, মারাত্মক ক্যাচালের জিনিস এটা। ক্লোরিনকে ডবল করলে হয় হচ্ছে 34, বাট অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে 35.53 সামথিং, তো আমরা 35.5 গ্রাম পার মোল ধরে নিচ্ছি এটাকে।
ক্লোরিন, ক্লোরিনের পরে আসছে আর্গন, আর্গন কোনো কাজে লাগে না, আমরা নেবও না। আর্গানের পরে আসছে পটাশিয়াম, পটাশিয়াম হচ্ছে 19, ডাবল করলে কত হবে 38, বাট দেখা যাচ্ছে ওটা অ্যাকচুয়ালি হচ্ছে 39 গ্রাম পার মোল, ঠিক আছে, 39 গ্রাম পার মোল। তারপরে আসছে ক্যালসিয়াম, ক্যালসিয়াম হচ্ছে 20, ডাবল করলে কত হচ্ছে 40 গ্রাম পার মোল। এছাড়াও দু তিনটে আছে আমি মনে রাখতে বলেছিলাম, যেমন ধরো এফি, এফির হচ্ছে 55.85 গ্রাম পার মোল। তারপরে ধরো কপার, কপার হচ্ছে 63.5 গ্রাম পার মোল। আর সিলভার হচ্ছে 108 গ্রাম পার মোল। তোমাদের ভাগ্য যদি খুব খারাপ না থাকে তাহলে এগুলো লাগে না, অন্য চ্যাপ্টারে লাগে, এই চ্যাপ্টারে লাগে না। সো আই উইল সাজেস্ট করেই রাখো না, এই কটা করছো আর তিনটে না করার কি আছে। আচ্ছা, ছেলে মেয়েদের যেটা মেন কনফিউশন আছে, স্যার তুমি এইগুলো তো ঠিকই ছিল, ডাবল করে করে চলে আসছে 6 থেকে 12, 7 থেকে 14, 8 থেকে 16, 12 থেকে 24, 16 থেকে 32, 19 থেকে আচ্ছা 20 থেকে 40, কিন্তু এইগুলো যেগুলো মিলছে না ওগুলো কি করে মনে রাখবো? আমি একটা কথা সবসময় বলবো, এইখানে একটা দাগ দিলাম, হ্যাঁ, মনে মনে, তোমরা দিও না কিন্তু, দেখো এই ফ্লুরিন থেকে এই খেলাটা শুরু হয়। কি খেলা শুরু হয় ফ্লুরিন থেকে? যে কটা অড নাম্বারের অ্যাটমিক নাম্বার পাবে তোমরা, মানে যে এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার অড মানে বিজোড় সংখ্যা, কোনটা আছে 9, 11, 13, 15, 17, 19, প্রত্যেকটা ডাবল করার পর 1 অ্যাড করা হয়েছে, মানে 19 ইন্টু 2 কত হয় 18, 18 প্লাস 1 করলে 19 হবে। 11 ইন্টু 2 মানে কত হয় 22, প্লাস 1 করলে 23 হবে। 13 ইন্টু 2 কত হয় 26, প্লাস 1 করলে 27 হবে। 15 ইন্টু 2 করলে কত হয় 30, 30 প্লাস 1 করলে 31 হবে। 17 ইন্টু 2 করলে কত হয় 34, তার সঙ্গে 1.5, এটা একটু এক্সেপশনাল রয়েছে। 19 ইন্টু 2 কত হয় 39, 39 এর সঙ্গে প্লাস 1 করলে 39 হবে, 38 প্লাস 1 39। তাহলে জেনারেলি অড নাম্বারগুলোতে প্লাস 1 ডাবল করার পর প্লাস 1 করতে, আর ইভেন নাম্বারগুলো দেখো সেমই আছে, 12, 24, 16, 32, 20, 40, এগুলো সেম থাকছে। আবার অনেকে বলে না স্যার এই তো তোমার নাইট্রোজেনে তো সেটা হলো না, 7 রয়েছে, তা তো 15 হওয়া উচিত ছিল। হ্যাঁ, তার জন্য আমি বলেছি এখানে মনে মনে একটা দাগ টানছি, মানে ফ্লুরিন থেকেই খেলাটা শুরু হয়। আপ টু ফ্লুরিন ব্যাপারটা সেম ছিল, ফ্লুরিন থেকে জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। তো মনে রাখাটা খুব একটা কঠিন নয় আমাদের কাছে। ইফ ইউ ক্যান রিমেম্বার দ্য অ্যাটমিক নাম্বারস অফ এনি এলিমেন্ট, দেন উই ক্যান ডিরেক্টলি ক্যালকুলেট দ্য অ্যাটমিক মাসেস অলসো, কোনো এখানে অসুবিধা হওয়ার কোনো কথা নেই। হয়েছে? আচ্ছা, আমি যদি তোমাদেরকে তাহলে ঘুরিয়ে এই কথাটা জিজ্ঞেস করি যে আমাকে বলো তো, আমাকে একটা কথা বলো যে, আচ্ছা কী নাম, বৈশালী, এক মোল অ্যালুমিনিয়ামের মাস কত? হোয়াট ইজ দ্য মাস অফ 1 মোল এল অ্যাটম? 1 মোল এল এর মাস কত হবে? 27 গ্রাম per 27 mole. গ্রাম, গ্রাম পার মোল আর বলবো না, হ্যাঁ, আমরা তো বলেই দিচ্ছি 1 মোল, 27 গ্রাম পার মোল, মানে এখানে কি হ্যাঁ, বোঝাচ্ছি 1 মোলের মাস হচ্ছে 27 গ্রাম, বাট ইফ ইউ আর অলরেডি মেনশনিং 1 মোল, তার মানেই হয়ে যাচ্ছে 27 গ্রাম, আলাদা করে আর দেখানোর দরকার নেই, ঠিক আছে? সরি, 27 গ্রাম পার মোল, 27 গ্রাম, ওকে। আচ্ছা, যদি জিজ্ঞেস করি 1 মোল ক্যালসিয়ামের মাস কত, হোয়াট ইজ দ্য মাস অফ 1 মোল ক্যালসিয়াম? 40 গ্রাম, ঠিক আছে, এটা আমরা আগে কিন্তু দেখেছি। তো এই অ্যাটমিক মাসগুলো আমাদের কিন্তু একদম রেডি থাকতে হবে। বেশ, এবার আমি আসছি এটা নতুন ভরে, তার নাম হচ্ছে আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর। তাহলে এটা আমাদের আশা করি লেখা হয়ে গেছে সবার, মুছছে কিন্তু। ওকে। আচ্ছা, দু রকমের ভর আছে, হ্যাঁ, একটা হচ্ছে আণবিক ভর, ইংলিশে যেটাকে বলা হয় মলিকিউলার মাস, আরেকটা হচ্ছে সংকেত ভর, ইংলিশে যেটাকে বলা হয় ফর্মুলা মাস। তাহলে আণবিক ভর বা মলিকুলার মাস আর সংকেত ভর বা ফর্মুলা মাস, তা হোয়াটস দ্য ডিফারেন্সটা কি দুটোর মধ্যে? 11-এ যারা পড়েছি তারা একটু একটু জানি ডিফারেন্সটা কোথায়। ডিফারেন্সটা হচ্ছে, সর্বপ্রথম তোমাদের জানতে হবে যে আমাদের বন্ধন দু রকমের হয়, বন্ডিং দু রকমের হয়, একটা হচ্ছে সমযোজী বন্ধন আর একটা হচ্ছে আয়নীয় বন্ধন। যেমন ধরো CH4 মিথেন অণু যেটাকে আমরা বলি, 11-এ দেখেছি,
কার্বন দেখো 4খানা হাইড্রোজেনের সঙ্গে 4খানা সমযোজী বন্ধন করে রেখেছে, এক বন্ধন, সিঙ্গেল বন্ড যেটাকে বলা হয়। তার মানে এটা একটা সমযোজী যৌগ। সমযোজী বন্ধন দ্বারা যুক্ত যৌগকে বলা হয় সমযোজী যৌগ। আর NaCl, NaCl অ্যাকচুয়ালি কোনো বন্ধন থাকে না। Na প্লাস আয়ন আর Cl মাইনাস আয়নের মধ্যে অ্যাট্রাকশন হয়, ওরা গায়ে গায়ে লেগে NaCl তৈরি করে। যেটা আমি বললাম যে আয়নীয়, তাহলে এখানে এটাকে বলা হয় আয়নীয় বন্ধন। এবার বারবার আমি বলতাম সেই 11 থেকে যে আয়নীয় বন্ধন বলে কোনো বন্ধন হয়ই না। ইংলিশে বলা হয় আয়নিক বন্ড। আয়নিক বন্ড বলে কিছু হয়ই না। যেটা হয় সেটা হচ্ছে আকর্ষণ, ঠিক আছে? কিন্তু এখানে দেখো কার্বন কিন্তু 4টে হাইড্রোজেনের সঙ্গে পারফেক্টলি বন্ড করে রয়েছে, ধরে রয়েছে হাইড্রোজেনগুলোকে। বাট এখানে Na প্লাস Cl মাইনাসকে কিন্তু ধরে নেই, টানছে, অ্যাট্রাক্ট করছে। সিমিলারলি Cl মাইনাস আয়নটাও Na প্লাসকে অ্যাট্রাক্ট করছে, টানছে। কোনো বন্ডিং ফন্ডিং কিছু নেই। যেই কারণে CH4 তোমরা একটা অণু হিসেবে পাবে, CO2 তোমরা একটা অণু হিসেবে পাবে। কেন স্যার NaCl পাবো না অণু হিসেবে? না, NaCl এর অ্যাকচুয়ালি অণু বলে কিছু হয়ই না, KCl এর অণু বলে কিছু হয়ই না, MgCl2 এর যৌগিক অণু বলে কিছু হয়ই না। কেন হয় না স্যার? এ তো নতুন জিনিস শিখছি আমরা। নতুন জিনিস কিছু নয়। আগে তোমাদেরকে দেখাই যে NaCl এর গঠন কীরকম হয় বা KCl এর গঠন কীরকম হয়, তাহলেই বুঝতে পারবে। এই এত গল্প কেন করতে হয় সেটা বুঝতে পারবে। NaCl এর যে কেলাস গঠন হয়, ঠিক আছে, যখন আমরা কঠিন নুন দেখতে পাই, ধরো নুন তো NaCl, তো সেটা কিভাবে থাকে? একটা কর্নারে Na প্লাস, পাশেরটায় Cl মাইনাস, আবার Na প্লাস, আবার Cl মাইনাস, এরমভাবে অল্টারনেটিভলি সোডিয়াম এবং ক্লোরিন আয়নগুলো পাশাপাশি লেগে থাকে আকর্ষণের জন্য। Na প্লাস Cl মাইনাস, Na প্লাস Cl মাইনাস। এখানে এই Na প্লাসটা এই Cl মাইনাসের সঙ্গে অ্যাট্রাকশন করছে, এটার সঙ্গে অ্যাট্রাকশন করছে, এটা এখানে অ্যাট্রাকশন করছে, এটা এখানে অ্যাট্রাকশন করছে। এই সব একটাও বন্ধন নয়, এগুলো হচ্ছে সব আয়নীয় আকর্ষণ। এবং এই আকর্ষণের জন্যই এই NaCl ক্রিস্টালটা বা কেলাস দাঁড়িয়ে রয়েছে, গঠিত হয়েছে। এবার আমি যদি তোমাদেরকে বলি, এই আমাকে বলো তো একটা NaCl অণু কোথায় আছে? একটা ছেলে হয়তো বললো, এই তো স্যার এই যে একটা NaCl অণু। বললাম আরে NaCl অণু তো এটাও হতে পারতো। বলছে হ্যাঁ স্যার এটাও তো হতে পারতো। তো এই Na প্লাস আয়নটা অ্যাকচুয়ালি এটাই রয়েছে না এটাই রয়েছে বুঝবে কি করে? ও অ্যাকচুয়ালি পৃথকভাবে কারোর সঙ্গেই নেই, ও সবার সঙ্গেই জুড়ে রয়েছে। এই Na প্লাসটা এর সঙ্গেও রয়েছে, এর সঙ্গেও রয়েছে, এটার সঙ্গেও রয়েছে, আবার এটার সঙ্গেও রয়েছে। তাই তোমাদেরকে মেনলি বুঝতে হবে যে আমরা যখনই কোনো আয়নীয় যৌগ নিয়ে কথা বলি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। আয়নীয় যৌগের কোনো অণু হতেই পারে না। তোমরা প্রকৃতিতে আয়নীয় যৌগের কোনো অণু পাবেই না। আয়নীয় যৌগ সবসময় এরকমভাবে কেলাসাকার গঠন তৈরি করে থাকে, মানে একটা আরেকটার সঙ্গে জুড়ে থাকে। তাই একটা কথা স্টার দিয়ে আগে তোমরা লেখো, এখানে একটা কথা স্টার দিয়ে লেখো। সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগের ক্ষেত্রে, সমযোজী যৌগগুলির ক্ষেত্রে পৃথক অণু পাওয়া গেলেও, সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে পৃথক অণু পাওয়া গেলেও আয়নীয় যৌগগুলিকে কখনোই পৃথক অণুরূপে পাওয়া যায় না, কখনোই পৃথক অণুরূপে পাওয়া যায় না। এবার অনেকে বলতে পারে, তাহলে স্যার এতদিন ধরে যে NaCl লিখেছি, KCl লিখেছি, এগুলো অণু নয়? না, এগুলো অণু নয়, এগুলো হচ্ছে ওদের সংকেত। তাহলে স্যার CO2ও তো সংকেত। হ্যাঁ অবশ্যই সংকেত, কিন্তু হ্যাঁ এটাও সংকেত, এটাও সংকেত, কিন্তু সংকেত হলেও এর কিন্তু পৃথক অণু পাওয়া যায়। CO2 আলাদা আলাদা অণু হয় এরকম, ঠিক আছে? CO2 যখন ক্রিস্টাল তৈরি করে, প্রত্যেকটা কর্নারে নিজস্ব অণু থাকে। এইটা একটা CO2। 3টে করে বল কেন আঁকছি? একটা কার্বন, 2টো করে অক্সিজেন। তার মানে কি বলতে চাইছি? CO2 আলাদা আলাদা অণু পাওয়া সম্ভব, কিন্তু NaCl, KCl, MgCl2 কোনো আয়নীয় যৌগর কখনো পৃথক আয়ন পাওয়া যায় না। তাহলে স্যার এইভাবে লিখছি যে, আরে এটাকে ওর সংকেত বলা হয়, অণু বলা হয় না। পৃথকভাবে অণু পেলে পাওয়া গেল, নইলে পাওয়া গেল না। তাহলে একটা জিনিস আমাদের কাছে আজকে থেকে খুব ক্লিয়ার, যে আমরা সবসময় প্রকৃতিতে সমযোজী যৌগেরই অণু পাবো, আয়নীয় যৌগের অণু আমরা কোনো দিন পাবো না।
অনেক বইতে দেখবে লেখা থাকে এই NaCl এর আণবিক ভর, NaCl এর আণবিক ভর বা MgCl2 আণবিক ভর। আরে ভাই, যেটার অণুই পাচ্ছি না সেটার আণবিক ভর বার করব কি করে? আণবিক ভর মানে বাংলা আমরা সবাই জানি, মলিকুলার মাস মানে কি? মাস অফ দ্য মলিকিউল। আণবিক ভর মানে আণবিক অণুর ভর, আর সংকেত ভর মানে সংকেতের ভর। আরে যে যৌগটার অণু পাচ্ছি না, হাউ ক্যান উই ক্যালকুলেট দ্য মলিকুলার মাস অফ দ্যাট কম্পাউন্ড? সম্পূর্ণ ভুল। তাই আজ থেকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা এই আণবিক ভর একমাত্র কাদের বার করতে পারবো? প্রকৃতিতে যাদের পৃথকভাবে আমরা অণু পাই। প্রকৃতিতে অণু আমরা কাদের পাই? যারা সমযোজী যৌগ, যেমন CH4, CH2, CH3, CH3, H2SO4। অনেকে আবার বলে, স্যার স্যার H2SO4 তো আয়নে ভাঙে। তো আয়নে ভাঙে তো কী হয়েছে? আয়নে ভাঙে তো কী হয়েছে? ওটা তো সমযোজী যৌগ। এ দেখো, এই হচ্ছে H2SO4 এর গঠন। এ তো সমযোজী যৌগ। সালফার 6টা হাত দিয়ে 4টে অক্সিজেনকে ধরে রেখেছে, আর প্রত্যেক এই অক্সিজেনগুলো আবার স্যার বলছি অণুগুলো কি আয়নে ভাঙতে পারে? হ্যাঁ, কি বুঝলাম না? অণুগুলো কি আয়নে ভাঙতে পারে? না, অণু আয়নে ভাঙতে পারে না। অণু কখনো আয়নে ভাঙতে পারে না, এখানেও আসছি আমি। অণু কখনো আয়নে ভাঙতে পারে না, কারণ আচ্ছা, অণু মানে কি? অণু মানে হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। ঠিক আছে, এবার স্যার একটু দেখবেন, মুছলেন, বুঝলাম না কি? যেটা মুছে দিলেন একবার। হ্যাঁ, না, এটা এটা এখন না, এটা লেখার কোনো দরকার নেই। তো যেটা প্রশ্ন, যে অণু কি আয়নে ভাঙতে পারে? দেখো, সত্যি কথা যদি বলি, পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয়। এই জন্য আমরা ছোটোবেলা থেকে NaCl এর ক্ষুদ্রতম কণাকেও অণু বলে আসছি। বাট আজকে আমরা অ্যাকচুয়ালি জানতে পারলাম যে পদার্থে তো মানে প্রকৃতিতে তো এর কোনো অণু পাবোই না আমরা পৃথকভাবে, তো ভাঙার প্রশ্নও আসছে না। সংকেতটা ভাঙতে পারে, অণু কখনো ভাঙতে পারে না। যাই হোক, তো আমি কি বলতে চাইছি, এই যে কথাটা আমরা লিখলাম যে সমযোজী যৌগের পৃথক অণু পাওয়া যায়, কিন্তু আয়নীয় যৌগের পৃথক যৌগ আমরা কোনোদিন পাই না। তাহলে যার পৃথক অণু পাবো না, তার আণবিক ভরও আমরা বার করতে পারবো না। তাই যদি কোনো বইতে লেখা থাকে যে KCl এর আণবিক ভর, ছিঁড়ে ফেলে দেবে বইটা। হ্যাঁ, অনেক সময় টিচাররা আমরা শেখাই এরকমভাবে, এই লেখ NaCl এর আণবিক ভর, KCl এর আণবিক ভর। বাট এথিক্যালি ইট ইজ রং, কারণ KCl, NaCl এগুলোর আণবিক ভর হয় না। তাহলে স্যার এগুলোর কী ভর হয়? সেগুলোর জন্য সংকেত ভর বার করতে হবে। হ্যাঁ, কিন্তু মজাটা কোথায়? মানটা একই হবে। এর জন্য না টুগুলে চেক করবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মলিকুলার মাস অ্যান্ড আয়নিক ফর্মুলা মাস। ওরা কোনো মানে তোমাদের কনসেপ্ট দিতে পারবে না, কারণ সত্যি কথা বলতে ওখানে কোনো ডিফারেন্সই নেই। আবার অনেককে আমি বলতে শুনেছি, এই মনে রাখবি, সমযোজী ভরের জন্য আণবিক ভর বার করতে হয়, আর সমযোজী যৌগের জন্য আণবিক ভর বার করতে হয়, আর আয়নীয় যৌগের জন্য সংকেত ভর বার করতে হয়। ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম নয়। যে কোনো পদার্থের তুমি যদি সংকেত লিখতে পারো, CO2 এটা একটা সংকেত, CH4 এটা একটা সংকেত, C2H6 এটা একটা সংকেত, গ্লুকোজ C6H12O6 এটা একটা সংকেত। যে কোনো যৌগের তুমি যেরকম সংকেত লিখতে পারো, তুমি তারই সংকেত ভর বার করতে পারবে। তুমি CO2-রও সংকেত ভর বার করতে পারো, তুমি CH4-এরও সংকেত ভর বার করতে পারো, তুমি গ্লুকোজেরও সংকেত ভর বার করতে পারো। তুমি NaCl এর সংকেত লিখেছো, তুমি এটারও সংকেত ভর বার করতে পারো। তুমি MgCl2 সংকেত লিখতে পেরেছো, তুমি সংকেত ভর বার করতে পারো। কিন্তু স্যার, MgCl2 তো আয়নীয় যৌগ, আমরা কি অণু হিসেবে পাবো? পাবো না। তাহলে এটার আণবিক ভর তুমি বার করতে পারো না। তুমি এটারও আণবিক ভর বার করতে পারো না। গ্লুকোজ তুমি অনুরূপে পাবে, তাই বার করতে পারো আণবিক ভর। CO2 তুমি অনুরূপে পাবে, তাই আণবিক ভর বার করতে পারো। CH4 তুমি সমযোজী যৌগ, অনুরূপে পাবে, তাই আণবিক ভর বার করতে পারো। সো বেসিক্যালি এতক্ষণ এত বকবক করার পর এই একটা কথাই আমরা বুঝলাম স্যার, যে সমযোজী যৌগগুলোর ক্ষেত্রে আণবিক ভর, সংকেত ভর দুটোই বার করা যায়, কিন্তু আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে শুধুমাত্র সংকেত ভরই বার করতে হবে। উই হ্যাভ নো আদার অপশনস। ঠিক আছে, এছাড়া আমাদের আর কোনো অপশান নেই। তাই নিচে লিখে রাখো, এর নিচে লেখো, নিচে লিখে রাখো, সমযোজী যৌগগুলির ক্ষেত্রে, সমযোজী যৌগগুলির ক্ষেত্রে আণবিক ভর এবং সংকেত ভর উভয়ই নির্ণয় করা যায়। সমযোজী যৌগগুলির ক্ষেত্রে আণবিক ভর এবং সংকেত ভর উভয়ই নির্ণয় করা যায়। এবং নিচে লিখে রাখো, আণবিক ভর ইজ ইকুয়ালস টু সংকেত ভর, কারণ মানটা একই দাঁড়াবে। এবার তোমরা যদি বলো, কেন স্যার মানটা একই দাঁড়াবে কেন? তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে কার্বন ডাই অক্সাইড অণু, আচ্ছা সঞ্চারী, কার্বন ডাই অক্সাইড অণুকে আমরা কী দিয়ে লিখি একটু বলো তো? CO2। CO2।
আচ্ছা, কেউ কিন্তু এটা ঘুরিয়ে প্রশ্ন করলো না যে সঞ্চারী তুমি CO2 তো, আমি তো তোমাকে অণু জিজ্ঞেস করেছি, আমি তো সংকেত জিজ্ঞেস করিনি। আরে পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, ওটাই তো সংকেত হচ্ছে এখানে। অণু আর সংকেত তো এখানে একই জিনিস। সেই জন্য যদি আমি তোমাকে জিজ্ঞেস করি CO2-র আণবিক ভর কী হবে, স্যার CO2-র আণবিক ভর হবে আহ, এর মধ্যে যে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো রয়েছে তাদের অ্যাটমিক মাসগুলোর যোগফল। কার্বন রয়েছে আর অক্সিজেন রয়েছে। একটা কার্বন মানে 12 গ্রাম পার মোল, একটা অক্সিজেন মানে 16 গ্রাম পার মোল, দুখানা অক্সিজেন আছে তাই 16 × 2, 12 প্লাস 32 মানে আসছে হচ্ছে 44, 44 গ্রাম পার মোল, এটা হচ্ছে ওর আণবিক ভর। আবার আমি যদি সঞ্চারীকে জিজ্ঞেস করতাম সঞ্চারী সংকেতটা কী হবে, সঞ্চারী সংকেত কী হবে CO2-র? কার্বন, CO2 এর CO2-ই হবে সংকেত ভর। আচ্ছা, তার মানে সংকেত যখন লিখতে পারছো তুমি, তার মানে সংকেত ভরও বার করতে পারবে। স্যার সংকেত ভরটা কি? কিছুই না, একটা সংকেত যে পরমাণুগুলো দিয়ে গঠিত হয়েছে সেই পরমাণুগুলোর পারমাণবিক ভর যোগ করে দাও, একটা কার্বন বাকি দুটো অক্সিজেন, একই মান দাঁড়াচ্ছে দেখো। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা কিন্তু আণবিক ভর বার করতে পারি, আর সংকেত ভর তো যে কারুর বার করতে পারি আমরা। কেমিস্ট্রিতে সমস্ত সাবস্টেন্সেরই আমরা সংকেত মানে ফর্মুলা লিখতে পারি। ফর্মুলা লিখতে পারা মানেই স্যার সংকেত ভর বার করতে পারা। কিন্তু আণবিক ভর তাদেরই বার করতে পারবো যাদেরকে পৃথক অণু হিসেবে পাই। আর পৃথক অণু হিসেবে কাদের পাই? পৃথক অনুরূপে আমরা তাদেরকেই পাই যারা সমযোজী যৌগ। এবার নিচের লাইনে লেখো স্টার দিয়ে, আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে, আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে অবশ্যই এক্সাম্পলটা লিখে নিও এই CO2-টা। আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে শুধুমাত্র সংকেত ভর নির্ণয় করা সম্ভব, শুধুমাত্র সংকেত ভর নির্ণয় করা সম্ভব। দাড়ি দিয়ে লেখো, শুধুমাত্র আয়নীয় যৌগগুলির ক্ষেত্রে শুধুমাত্র সংকেত ভর নির্ণয় করা সম্ভব। দাড়ি দিয়ে লেখো, দাড়ি দিয়ে লেখো, যেহেতু আয়নীয় যৌগগুলিকে, যেহেতু আয়নীয় যৌগগুলিকে প্রকৃতিতে, যেহেতু আয়নীয় যৌগগুলিতে, যৌগগুলিকে পৃথক অণু রূপে, যেহেতু আয়নীয় যৌগগুলিতে পৃথক অণু রূপে পাওয়া যায় না, প্রকৃতিতে পৃথক অণু রূপে পাওয়া যায় না, তাই এই যৌগগুলির, তাই এই যৌগগুলির আণবিক ভর নির্ণয় করা সম্ভব নয়, আণবিক ভর নির্ণয় করা সম্ভব নয়। সেই জন্য, সেই জন্য আমরা কি করি, ধরো বললাম NaCl, এক্সাম্পল NaCl, লিখে রাখো আণবিক ভর, মৌপিয়া আণবিক ভর কত হবে NaCl এর? স্যার 23 প্লাস পিঠে দুটো বাড়ি পড়লে ঠিক হয়ে যাবে। 35.5 করলে হবে। আণবিক ভর হয় NaCl এর, এতক্ষণ ধরে কি গল্প বললাম আমি? সংকেত ভর, আমি মানটা বলতে গেছি। সংকেত ভর কত হবে, এটাই তো কথা। আগেই অ্যান্সার বলতে গেলে হবে না, খেয়াল রাখতে হবে কি জিজ্ঞেস করছি। আণবিক ভর হয় না NaCl এর, সংকেত ভর কত হবে? সোডিয়াম হচ্ছে 23, ক্লোরিন কত 35.5, যোগ করলে কত হবে 58.5, এত গ্রাম পার মোল, হ্যাঁ স্যার। এত গ্রাম পার মোল। তাহলে এই দুটো এক্সাম্পল থেকে একটা জিনিস কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো যে আণবিক ভর বার করা যাবে যাদের, তাদের সংকেত ভরও বার করা যাবে, কিন্তু যাদের আণবিক ভর বার করা যাবে না তাদের শুধুমাত্র সংকেত ভরই বার করতে হবে। সো ইন আদার ওয়ার্ডস, সমযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ভর বার করো, সংকেত ভর বার করো, একই মান দাঁড়াবে। বাট সংকেত ভর বার করলে বাট আয়নীয় যৌগের ক্ষেত্রে শুধুমাত্র সংকেত ভরই বার করতে হবে। সমযোজী যৌগে দুটোই বার করা সম্ভব। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? সবাইকে জিজ্ঞেস করছি আমি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ইউনিটটাও সেম হয়। অবভিয়াসলি ইউনিট সেম হয়। ওকে, তো আমি এখানে কয়েকটা কম্পাউন্ড দিচ্ছি, ঠিক আছে?
H2SO4, MgCl2, C6H12O6, তারপরে এই যৌগগুলোর আমরা এবার আণবিক ভর এবং সংকেত ভর বার করব। আমি যাকে জিজ্ঞেস করব সে বাদে উত্তর দেবে না, ঠিক আছে? প্রথম প্রশ্ন, বৈশালী, H2SO4 এটার আণবিক ভর বার করব নাকি সংকেত ভর বার করব? ডিপেন্ড তো হয়। বুঝলাম না, কি বলছো? মানে সংকেত ভরও হবে আণবিক ভরও হবে। আচ্ছা, তো ইন আদার ওয়ার্ডস এটা একটা সমযোজী যৌগ, তাহলে আণবিক ভর কত হয় H2SO4 এর ক্ষেত্রে? 1 × 2, হাইড্রোজেন দুখানা আছে, প্রত্যেকটা 1 করে, সালফার হচ্ছে 32 প্লাস 16 × 4, অক্সিজেন হচ্ছে 16 × 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 64 মানে কত আসছে? 98 গ্রাম পার মোল। সংকেত ভরও সেম, সংকেত ভরটাও সেম, 98 গ্রাম পার মোল। আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি পায়েল, MgCl2 রয়েছে, MgCl2 রয়েছে, যদি আমি জিজ্ঞেস করি এটার আণবিক ভর কত হবে, কত বলবে? আণবিক ভর হবে না, ভেরি সংকেত গুড, ভর হবে। ভেরি গুড। আণবিক ভর হবে না। সংকেত ভর কত হবে একটু বলে দাও। সংকেত ভর হবে 24 24 প্লাস প্লাস 2 30 × 2 ইন্টু 35.5, 35.5। 5, তাহলে 24 প্লাস 71 মানে আসছে 95 গ্রাম পার মোল। ক্যালকুলেশনে কোনো ভুল হলে একটু চেক করে নিও তোমরা। C6H12O6, অঙ্কিত, এটার আণবিক ভর বার করবো না সংকেত ভর বার করব? স্যার দুটোই বের করা যাবে। ভেরি গুড। কত হবে বলে মনে হচ্ছে? স্যার 144। এই রে, বেশি হয়ে গেল যে। 6টা কার্বন আছে, মানে 6 × 12, মানে কম হয়ে গেল আর কি। 12 × 1, আর হাইড্রোজেনগুলোর প্রত্যেকটা 16 করে, তাহলে 16 × 6, তাহলে 16 × 12 মানে 72 প্লাস 12 প্লাস 96। আচ্ছা, 72 প্লাস 12 মানে হচ্ছে 84, 84 প্লাস 96 মানে হচ্ছে 180 গ্রাম পার মোল। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস নাম্বার। গ্লুকোজের মলিকুলার মাস কত হয়? 180 গ্রাম পার মোল। এটা মনে রাখতে হবে, প্রচুর অঙ্কে আমাদের এটা কাজে লাগবে। আচ্ছা স্বর্ণাভ, তুমি কি বলতে পারবে এই যে কম্পাউন্ডটা, এর নাম কি? এইটা দেখেছো একে কোথাও? হ্যাঁ, CONH2 তো। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু নামটা কি? ইউরিয়া। ভেরি গুড, ইউরিয়া। এইটা হচ্ছে ইউরিয়া। কটা নাইট্রোজেন আছে? দুটো নাইট্রোজেন, মানে 14 × 2 প্লাস কটা হাইড্রোজেন আছে? 4টে, 4 × 1। কটা কার্বন আছে? একটা। আণবিক ভর তো? কি হয়েছে? হ্যাঁ, আণবিক আণবিক ভর বার করছি, কারণ ইউরিয়া হচ্ছে একটা সমযোজী যৌগ। আণবিক ভর 4খানা হাইড্রোজেন হলো 12, একটা কার্বন 12 আর একটা অক্সিজেন, তার জন্য 16। তাহলে এটা আসবে হচ্ছে 28 প্লাস 4 প্লাস 12 প্লাস 16, তাহলে 16 আর 4 20, 20 আর 12 হচ্ছে 32, 32 আর 28 হচ্ছে 60 গ্রাম পার মোল। সংকেত ভর কত হবে? 60 হবে সংকেত ভর, 60 গ্রাম পার মোল। দ্যাটস ইট। স্যার কোন যৌগগুলো সমযোজী আর কোনগুলো আয়নীয় সেটা কিভাবে বুঝবো? এটা তো এক্সপিরিয়েন্স, তোমাকে কেমিস্ট্রি শিখতে শিখতে এগুলো আস্তে আস্তে বুঝতে হবে, অ্যান্ড ইউ অলরেডি হ্যাভ দ্যাট। তোমাকে যদি আজকে আমি জিজ্ঞেস করি, তুমি আমাকে বলার চেষ্টা করো তো কেবিআর, তোমার কি মনে হয় এটা আয়নীয় যৌগ না সমযোজী যৌগ? আয়নীয় যৌগ। কারণ এটা আয়নে ভাঙে। আচ্ছা, Al2SO4 3, তোমার কি মনে হয় এটা আয়নীয় যৌগ না সমযোজী যৌগ? সমযোজী যৌগ।
আচ্ছা, Al2SO4 হোল 3 যেভাবে ভাঙে দেখেছো, 2Al3 প্লাস প্লাস 3SO4 2 মাইনাস, তার মানে দুখানা অ্যালুমিনিয়াম আয়ন আর তিনখানা SO4 2 মাইনাস আয়ন, এরা একজন আরেকজনের সঙ্গে অ্যাট্রাকশনের জন্য লেগে রয়েছে। তাহলে এটা আয়নীয় যৌগ, সমযোজী যৌগ নয়। ঠিক আছে, তো তুমি কেমিস্ট্রি স্যার H2SO4 তো আয়নে ভাঙে। বুঝলাম না কি বললে? H2SO4 তো আয়নে হ্যাঁ, আমি ভাঙে। সেটাই বলছি, H2SO4 আয়নে ভাঙে। সেভাবে দেখতে গেলে জানো, আমি H2SO4 থেকে আরও সহজ একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, মানে আরও কনফিউজিং ব্যাপারটা। আমি তোমাকে সব বলবো যে এর প্রতিকার কী, মানে এই কনফিউশন থেকে বেরোনোর জন্যই বা আমরা কী টার্ম ইউজ করব, সমস্ত ওষুধ আছে, কোনো চিন্তা নেই, আরাম করো এখন। HCl, সঞ্চারী, HClটা আয়নীয় না সমযোজী গো? সমযোজী। কেন, HCl তো ভাঙে, H প্লাস Cl মাইনাসে ভাঙে তো। কেন জানি না, ছোটোবেলা থেকে আমাদের একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া হয়েছে, যেটাই আয়নে ভাঙবে সেটাই নাকি আয়নীয় যৌগ। এমনিতে কথাটা খুব একটা ভুল নয়, কিন্তু ব্যতিক্রম প্রচুর রয়েছে। যারা ক্লাস 11-এ ইন্ডাকটিভ এফেক্টটা একটু হলেও পড়েছে তারা এই ব্যাপারটা ভালো বুঝবে। হাইড্রোজেন আর ক্লোরিন, প্রথমত আমরা বুঝবো কী করে যে এরা দুজনে সমযোজী বন্ধন করেছে না আয়নীয় বন্ধন করেছে? হাইড্রোজেন দ্বৈত সূত্র দেখায়, মানে নিজের শেষ কক্ষপথে দুটো ইলেকট্রন রাখতে চায়, এখন ওর কাছে একটা রয়েছে। ক্লোরিনও অষ্টক সূত্র দেখায়, নিজের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন রয়েছে, আরেকটা ইলেকট্রন নিতে চায়। তাই ও হাইড্রোজেনের থেকে ক্লোরিন একটা নিল, আর হাইড্রোজেন ক্লোরিনের থেকে একটা নিল। তাহলে এটা কি বন্ধন? শেয়ারিং হচ্ছে, মানে সমযোজী বন্ধন। তো আর মানে তো স্যার, হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে এই যে ইলেকট্রন এটার জোড়টা রয়েছে, এটাতে হাইড্রোজেন আর ক্লোরিনের সমান অধিকার। হ্যাঁ, সমান অধিকার। কিন্তু আবেশক্রিয়া বলে অর্গানিকে আমরা একটা এফেক্ট পড়েছি, বা ইন্ডাকটিভ এফেক্ট, যেটা হয় হচ্ছে মৌলের তড়িৎ ঋণাত্মকতা আর তড়িৎ ধনাত্মকতার জন্য। যদি পিরিয়ড টেবিল মনে করে দেখো, হাইড্রোজেন বিলংস টু গ্রুপ 1, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইলেকট্রোপজিটিভ গ্রুপ অফ পিরিয়ড টেবিল, আর ক্লোরিন বিলংস টু গ্রুপ 17, দ্যাট ইজ দ্য মোস্ট ইলেকট্রোনেগেটিভ গ্রুপ অফ দ্য পিরিয়ড টেবিল। সেই জন্য ক্লোরিনের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, ও এই ইলেকট্রন পেয়ারটাকে নিজের দিকে টেনে নেয়। নিজেরটা তো টেনেইছে, হাইড্রোজেনেরটাও টেনে নিয়েছে, তাই জন্য ও আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক হয়ে যায় এটা। এবার যদি তুমি এটা কোদাল নিয়ে এখান দিয়ে বন্ডটাকে ভেঙে দাও, যদি এটা কোদাল নিয়ে বন্ডটাকে ভেঙে দাও, এরা আলাদা হয়ে যাবে, হাইড্রোজেন আর নিজের ইলেকট্রনটা পাবে না, অত ক্লোরিনের কাছে পড়ে রয়েছে। তাই এইচটা হয়ে গেছে H প্লাস, Clটা হয়ে গেছে Cl মাইনাস। বোঝো ঠেলা? আয়নই তো ভাঙলো কেন? ওই যে তড়িৎ ঋণাত্মকতার জন্য। কিন্তু এটা কিন্তু আয়নীয় যৌগ ছিল না, সমযোজী যৌগ ছিল। H2SO4 ঠিক সেম জিনিস হয়, H2SO4 ঠিক সেম জিনিস হয়। স্যার কী করে হয় একটু বোঝাবে? নিশ্চয়ই বোঝাবো, কেন বোঝাবো না। H2SO4 গঠনটা কীরকম ছিল? এরকম। সঞ্চারী মন দিয়ে দেখবে, সবাই দেখো রেদার, এই কনসেপ্টগুলো আমাদের ভাঙা দরকার, যে H2SO4 সমযোজী যৌগ হলেও আয়নে কেন ভাঙছে। এই যে হাইড্রোজেন আর অক্সিজেনটা রয়েছে, অক্সিজেন বিলংস টু গ্রুপ 16, ভেরি ইলেকট্রোনেগেটিভ, আর হাইড্রোজেন তো গ্রুপ 1, একদম ইলেকট্রোপজিটিভ। তাই এখানেও কিন্তু ইলেকট্রন পেয়ারটা অক্সিজেন টেনে বসে রয়েছে, এখানেও ইলেকট্রন পেয়ারটা এই অক্সিজেনটা টেনে বসে রয়েছে। তাই সামহাও এটা পার্শিয়ালি নেগেটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ, এটা পার্শিয়ালি নেগেটিভ, এটা পার্শিয়ালি পজিটিভ। অ্যাসিডিক মিডিয়াম তৈরি করার জন্য এরা এখান থেকে H প্লাস দুটো ছেড়ে দিচ্ছে। তাহলে এখান থেকে একটা H প্লাস বেরোলো, এখান থেকে একটা H প্লাস বেরোলো, তাহলে কী হয়ে যাবে? 2H প্লাস। আর একটা সালফার, কটা অক্সিজেন পড়ে রয়েছে? 1 2 3 4, মানে SO4। এই অক্সিজেনের মাথায় একটা মাইনাস তৈরি হবে, এই অক্সিজেনের মাথায় একটা টোটাল মাইনাস তৈরি হবে, মানে টোটাল দুটো মাইনাস, মানে 2 মাইনাস। এই জন্য H2SO4 আয়নে ভাঙে, কিন্তু এটা আয়নীয় যৌগ নয়। বলো কথাটা সবাই বুঝতে পেরেছো কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার এইটা যেই হলো না, তারপরে বেশ কিছু ছেলে মেয়েদের মাথায় এটা আসতে থাকে যে স্যার সবই তো বুঝলাম, তুমি বলছো যে এটা আয়নীয় যৌগের মতো দেখতে, কিন্তু আয়নীয় যৌগ নয়, ওটা সমযোজী যৌগের মতো দেখতে, ওটা সমযোজী যৌগ নয়। এই এত কনফিউশন, আমরা তো আর পিএইচডি করিনি কেমিস্ট্রি নিয়ে, এত কিছু বুঝবো কী করে? বা অ্যাট এ টাইম একটা, আজকে তুমি মানে চেনা জানা কম্পাউন্ডের মধ্যে বলছো, সেই জন্য আমরা পারছি। পরবর্তীকালে একটা আননোন কম্পাউন্ড যদি আমাদের দিয়ে দেয়, যেটা হয়তো আমরা নামই শুনিনি, তখন কি করবো আমরা? তখন তো তুমি থাকবে না পরীক্ষার হলে। হ্যাঁ, আমি থাকবো না, এটা ঠিক, এটাও পার্শিয়ালি ঠিক কথা, যে চেনা জানা কম্পাউন্ডের মধ্যেই তোমাদেরকে দেওয়া হবে। কিন্তু আমি এমন কিছু ওষুধ বার করব যেটাতে আমাদের এই কনফিউশনটাই চলে যাবে, যে আণবিক ভর না সংকেত ভর। কারণ দেখো, কোনো যৌগ আয়নীয় নাকি সমযোজী, এটা জানার কারণ তোমাদের একটাই, যে দাদা বুঝবো স্যার, বুঝবো কী করে? যদি সমযোজী যৌগ হয় তাহলে আণবিক ভর বার করব, যদি আয়নীয় যৌগ হয় তাহলে আমরা সংকেত ভর ছাড়া অন্য কিছু বার করতে পারবো না। এটাই তো সমস্যা।
তো আমি একটা কথা ভেবে দেখলাম যে লেটস টক অ্যাবাউট H2SO4। H2SO4 এর কথাই আমি বলছি। দেখো H2SO4 এর উপরে লিখেছি আমরা আণবিক ভর 98 গ্রাম পার মোল। আবার আমরা জানি এটাকে সংকেত ভরও বলা হয়, ঠিক আছে। আবার ধরো আমি NaCl এর কথা বলছি, NaCl এর তো আণবিক ভর লেখা যায় না, শুধু সংকেত ভর লিখতে হয়। তো ওটা হচ্ছে কত এসেছিল, 58.5 না, 58.5 গ্রাম পার মোল। তো এটা করার পরেই আমাদেরকে বৈশালী জিজ্ঞেস করেছিল যে দুটোরই ইউনিট সেম হবে, এটাও গ্রাম পার মোল এটাও গ্রাম পার মোল। ওর এই ছোট্ট প্রশ্নটার মধ্যে একটা দারুণ কনসেপ্ট লুকিয়ে আছে। কি কনসেপ্ট সেটা? দেখো বৈশালী, তুমি এই জিনিসটা বুঝতে পারছো তো সবাই, যে আণবিক ভর বার করি বা সংকেত ভর বার করি, মানটা কিন্তু একই হবে, তাই না? আজকে তোমাদেরকে যদি আমি বলি এই ধরো আমি তোমাদেরকে এত কিছু শেখাইনি যে আয়নীয় যৌগের আণবিক ভর বার করা যায় না, সংকেত ভর বার করা যায় না। ধরো তোমরা আজকে এই মিথ্যে কনসেপ্ট নিয়ে এগোচ্ছিলে যে হ্যাঁ স্যার আমরা NaCl এর আণবিক ভর বার করতে পারি। তো NaCl এর আণবিক ভর বার করতে বলে তোমরা কি বার করতে? 23 + 35.5। ক্যালকুলেশনে কি কোনো আলাদা হয়েছে? আচ্ছা স্বর্ণাভ, এই যে নামটা আলাদা করলাম আণবিক ভর সংকেত ভর, হ্যাঁ, এর জন্য কি মানে কোনো পার্থক্য হয়েছে? না তো। মানে তো কোনো পার্থক্য হচ্ছে না, ক্যালকুলেশনের প্রসেসটা তো একই থাকছে। সো বেসিক্যালি আই এম ট্রাইং টু সে ইজ ডাজন্ট ম্যাটার তুমি কোনো একটা যৌগের আণবিক ভর বার করো বা সংকেত ভর বার করো, ইউ আর অ্যাকচুয়ালি ক্যালকুলেটিং দ্য মাস অফ 1 মোল অফ দ্যাট সাবস্টেন্স। মানে 1 মোল সেই বস্তুটার ভর বার করছো, এছাড়া অন্য কিছু নয়। সেই বস্তুটার 1 মোলের ভর কত তুমি শুধু সেটাই বার করছো। 1 মোলের ভর, সেটাকে আমরা মোলার ভর বলবো আজ থেকে। আণবিক ভর বার করা মানেও 1 মোলের ভর বার করছো, সংকেত ভর মানেও 1 মোলের ভর বার করছো। কি দরকার আছে আলাদা আলাদা নাম রাখার? একবারে বলে দিই না, মোলার ভর, ইংলিশে যেটাকে বলা হয় মোলার মাস। এই জন্য তোমরা তোমাদের ছায়ার বই টই খুলে দেখবে, ওরা আণবিক ভর সংকেত ভর কোনো অঙ্কে বলে না, ওরা বলে মোলার মাস, মোলার ভর। তাই আজ থেকে আমাদের কাছে এটা হয়ে গেল আণবিক ভর ইজ ইকুয়ালস টু সংকেত ভর ইজ ইকুয়ালস টু, আচ্ছা আলাদা করে লিখি, আণবিক ভর মানেও মোলার ভর, আর সংকেত ভর মানেও মোলার ভর। স্যার এতে আমাদের কি সুবিধা হবে? সঞ্চারী তুমি বুঝতে পারছো যে আমাদের সুবিধাটা কি হবে এতে? বলো তো কি সুবিধা হবে? কোন যৌগ সমযোজী বা আয়নীয় সেটা বের করার দরকার হবে না। দরকারই হবে না, ভেরি গুড, একদম এটাই তো মজা। আমাদের দেখার দরকারই নেই যে যৌগটা রাম না শ্যাম, সমযোজী হোক আয়নীয় হোক, ডাজেন্ট ম্যাটার, আমরা মোলার ভর বার করব, কেউ কাটতে পারবে না আমাদেরকে, কারোর ক্ষমতা নেই কেটে দেখার, ঠিক আছে। আজকে যদি খুব বাজে টিচার পড়ে আমার মতো, ঠিক আছে, ধরো আমার ধরো বাজে টিচার খাতা দেখছে, সে কি বলবে, ধরো তোমরা বাই চান্স লিখে এসছো H2SO4 আণবিক ভর, হ্যাঁ, এরকম সেন্সিটিভ হয় না কেউ, H2SO4 লিখেছো, সরি H2SO4 বলছি, NaCl এর আণবিক ভর তোমরা লিখে এসছো 58.5 গ্রাম পার মোল, সে কেটে দিয়েছে। তো তোমরা ভাবছো যাব বাবা ঠিকই তো করলাম, সোডিয়াম 23 ক্লোরিন 35.5, কাটলো কেন লোকটা? কারণ সে দেখেছে যে তোমরা আণবিক ভর সংকেত ভর না লিখে ওখানে আণবিক ভর লিখেছো, কিন্তু সেই তোমরাই যদি এখানটায় মোলার ভর লিখে দিয়ে আসতে, সেই লোকটা বোকা হয়ে যেত, যাব বাবা এটা কি করলো, মোলার ভর লিখে দিল, কাটা স্কোপ দিল না। কারণ মোলার ভর মানে তুমি মেনশন করে দিচ্ছ না যে আদৌ ওটা আণবিক ভর না সংকেত ভর, একই তো মান হবে, মোলার ভর নামে ডাকছো ওটাকে। জয়ন্ত, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আজ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা যৌগের এই ভরগুলোকে মোলার ভর বলতে পারি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? সবার কি বোঝা গেছে এই জিনিসটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বৈশালী, হ্যাঁ স্যার। পায়েল, হ্যাঁ বুঝেছি। পায়েল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। ওকে, বেশ। তো এবার আসছি আমি একটা নতুন জিনিসে, সেটা কি, লেখো গ্রাম অণুর সংখ্যা। গ্রাম অণুর সংখ্যা ইংলিশে বলা হয় নাম্বার অফ গ্রাম মলিকিউল, নাম্বার অফ গ্রাম মলিকিউল অর গ্রাম মোল, শর্টে বলা হয় গ্রাম মোল, এই মলিকিউলটাকে শর্টে বলা হয় মোল, ঠিক আছে। গ্রাম অণুর সংখ্যা বা নাম্বার অফ গ্রাম মোল, খুব সহজ কথা, এটা খুবই সহজ কথা। ফর্মুলাটা কী ছিল আগের বছর করিয়েছিলাম, আমি ইংলিশে লিখছি, হ্যাঁ একটু,
নাম্বার অফ গ্রাম মোল ইজ ইকুয়ালস টু, আমি এই জায়গাটা একটু ইংলিশে লিখবো, নাম্বার অফ গ্রাম মোল ইজ ইকুয়ালস টু, তোমরাও লিখতে পারো, লেখো রাদার। ফর্মুলাটা ছিল হচ্ছে পদার্থের ভর মানে গিভেন মাস যেটাকে বলা হয়, যতটা দিয়েছে, পদার্থের ভর বাই আণবিক ভর। যেহেতু গ্রাম অণুর সংখ্যা বার করছি, তার মানে আণবিক ভর দিয়ে ভাগ করতে হবে, আণবিক ভর। ঠিক আছে? আচ্ছা, যদি বলি গ্রাম ফর্মুলার সংখ্যা, গ্রাম ফর্মুলার সংখ্যা, নাম্বার অফ গ্রাম ফর্মুলা, সঞ্চারী কি হবে গো ফর্মুলাটা? পদার্থের ভর বাই সংকেত ভর। লাভলি, পদার্থের ভর বাই সংকেত ভর। আচ্ছা কি বলে, আচ্ছা পায়েল, আমি এই যে আণবিক ভর দিয়ে লিখলাম, এটা আমি লিখতে বাধ্য বিকজ উই আর ক্যালকুলেটিং গ্রাম মোল। আমি এখানে সংকেত ভর দিয়ে লিখলাম কারণ আমি গ্রাম ফর্মুলা বার করছি। বাট একটু আগে আমি তোমাদেরকে বলেছি যে একটা কনফিউশন তোমাদের মধ্যে বা আমাদের মধ্যে খুব কাজ করে, যে দূর গ্রাম মোল এই কী বলে আণবিক ভর কার হবে, সংকেত ভর কার হবে, কিছু বুঝতেই পারি না আমরা, একটা কনফিউশন কাজ করে। কোনটা আয়নীয় যৌগ কোনটা সমযোজী যৌগ যদি বুঝতে না পারি ক্যাচাল হয়ে যাবে। তো সেই জন্য আমি তোমাদের বলেছিলাম যে অত আণবিক ভর সংকেত ভর আলাদা করতে হবে না, একবারে লিখবে মোলার ভর। তাহলে আমি যদি জাস্ট ফর্মুলাটাকে এভাবে লিখি, লিখবে না কেউ আগে দেখো, আচ্ছা পদার্থের ভর সব জায়গাতেই গ্রাম হয়, হ্যাঁ, পদার্থের ভর বাই মোলার ভর, পদার্থের ভর বাই মোলার ভর। পদার্থের ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে বেরোয় গ্রাম অণুর সংখ্যা, সংকেত ভর পদার্থের ভরকে সংকেত ভর দিয়ে ভাগ করলে বেরোয় গ্রাম ফর্মুলা বা গ্রাম সংকেতের সংখ্যা। ইংলিশে গ্রাম, বাংলাতেও গ্রাম ফর্মুলাই বলা হয় এটাকে, ঠিক আছে, গ্রাম অণু বা গ্রাম ফর্মুলা। পদার্থের ভরকে মোলার ভর দিয়ে ভাগ করলে কি পাবো গো আমরা? মোল সংখ্যা। লাভলি, ভেরি গুড, ভেরি গুড, মোল সংখ্যা, মোল সংখ্যা আমরা পাবো পদার্থের মোল সংখ্যা। ইংলিশে এটাকে বলা হয় নাম্বার অফ মোলস, ইংলিশে সেটাকে বলা হয় নাম্বার অফ মোলস, মোল সংখ্যা, নাম্বার অফ মোলস। এত অব্দি লিখে নাও আগে, এটাকে আজকে তুমি গুলিয়ে খাইয়ে দেবো, আর কোনোদিন এটা নিয়ে আটকাবে না তোমাদের, দেখবে। স্বর্ণাবু ঠিক আছে? একদম। চরম জিনিসপত্র কিন্তু এগুলো, হ্যাঁ। হ্যাঁ, জয়ন্ত বুঝতে পারছো? হ্যাঁ দাদা। আচ্ছা, লেখা হয়ে গেছে এত অব্দি সবার? হ্যাঁ স্যার। মুছলাম। পায়েল একটু আনমিউট করো। আচ্ছা পায়েল, তুমি একটু আগে বলছিলে না যে সমযোজী যৌগের ক্ষেত্রে, তোমাকে এটা জিজ্ঞেস করলাম তখন বললে যে আণবিক ভর বার করা সম্ভব নয়, একটা NaCl না NbCl2 কোনটা জিজ্ঞেস করেছিলাম তোমাকে, যে আণবিক ভরটাই বার করা সম্ভব কিন্তু সংকেত ভর বার করা সম্ভব নয়। বাট তুমি এটাও জানো যে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা আণবিক ভর আর আয়নীয় আণবিক ভর আর সংকেত ভর দুটোই বার করতে পারি, তাই তো? আর তুমি এটাও নিশ্চয়ই মানো যে সমযোজী যৌগের ক্ষেত্রে আণবিক ভর আর সংকেত ভর দুটোরই মান সমান হয়। তাহলে এই যে একটু আগে, ঠিক আগের যে আগের পাতাটাতে যে ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, কি হলো এটা, একটু আগে যে ফর্মুলাটা লিখিয়েছিলাম, ওয়েট, এই যে ফর্মুলাটা আমি লিখিয়েছিলাম, যদি কোনো সমযোজী যৌগের ক্ষেত্রে আমি আলোচনা করি, এই আণবিক ভর আর সংকেত ভর দুটোর মান সমান, তাই তো? তো সেই সমযোজী যৌগটার ক্ষেত্রে গ্রাম অণুর সংখ্যা আর গ্রাম ফর্মুলার সংখ্যা সেম হবে না ডিফারেন্ট হবে? কারণ দেখো লবটা কিন্তু সেমই আছে, পদার্থের ভর তুমি ভাগ করছো আণবিক ভর দিয়ে বা সংকেত ভর দিয়ে। তো আমি জিজ্ঞেস করছি
যে গ্রাম অণুর সংখ্যা এবং গ্রাম ফর্মুলার সংখ্যা সেক্ষেত্রে কি সেম হবে না আলাদা হবে? সেমই তো হবে। সেমই হবে, কারণ সমযোজী যৌগের ক্ষেত্রে যেটাই আণবিক ভর ওটাই সংকেত ভর, এমনকি সেটাই মোলার ভর। সেজন্য আমি বলতে পারি যে সমযোজী যৌগের ক্ষেত্রে নাম্বার অফ গ্রাম মোল ইজ ইকুয়ালস টু নাম্বার অফ গ্রাম ফর্মুলা ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস। লিখে রাখো তাহলে এটা। সমযোজী যৌগের ক্ষেত্রে সমযোজী যৌগের ক্ষেত্রে গ্রাম, আচ্ছা ইংলিশে লিখছি নাম্বার অফ গ্রাম মলিকিউল, শর্টে লেখা হয় গ্রাম মোল, ইজ ইকুয়ালস টু নাম্বার অফ গ্রাম ফর্মুলা is equals to number of moles. বৈশালী, আয়নীয় যৌগের ক্ষেত্রে কি হবে গো? মানে গ্রাম মোলটা হবে না, নাম্বার অফ গ্রাম ফর্মুলার ইকুয়ালস টু নাম্বার অফ মোলস। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে আয়নীয় যৌগের ক্ষেত্রে যদি আমি প্রথম ওই ফর্মুলাটাকে ইউজ করি, কোন ফর্মুলাটা বলো তো? এই যে এখানটা দেখো, এই যে এইখানটা দেখো, পদার্থের ভর বাই আণবিক ভর। তো আণবিক ভর বলে তো কিছু হয়ই না, তাই না? আণবিক ভর বলে তো কিছু হয়ই না, তাহলে ওখানে বার করা সম্ভব নয়। মানে নাম্বার অফ গ্রাম মোল বলে কিছু বেরোবেই না আয়নীয় যৌগের জন্য। কিন্তু এই ফর্মুলাটা পসিবল যে পদার্থের ভর বাই সংকেত ভর, কারণ সংকেত ভর হয় আয়নীয় যৌগের, আর মোলার ভরও হয়। আবার আমরা জানি যে সংকেত ভর আর মোলার ভরটা সমান আয়নীয় যৌগের ক্ষেত্রে। তাই আয়নীয় যৌগের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ গ্রাম ফর্মুলা ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস। লিখে রাখো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখছো যে সমযোজী যৌগগুলো, কেউ কিছু বলছো? হ্যাঁ আমি বলবো। হ্যাঁ শ্রীজা, তাহলে মোলার যেটা বললেন মোলার ভর তো তাহলে দুটো ক্ষেত্রেই বের করা যাবে, দুটো ক্ষেত্রেই কমন। হ্যাঁ আর মানে সমযোজী সমযোজী যৌগের ক্ষেত্রে মোলার, আবার আয়নীয় যৌগের ক্ষেত্রেও হ্যাঁ বার করা যাবে। মোলার ভরটাই তো বার করা যাবে দুটোর ক্ষেত্রে, কিন্তু আর সংকেত ভরও দুটোর জন্য বার করা যাবে। অ্যাকচুয়ালি মোলার ভরটা আলাদা করে আমরা পরে নাম দিয়েছি, আগে মোলার ভর বলে কিছু ছিল না, আগে দুটোই নাম ছিল, আণবিক ভর আর সংকেত ভর। তো তোমাকে প্রথমত এটা বুঝতে হবে যে সংকেত ভর দুটোই বার করা সম্ভব, কিন্তু আণবিক ভর শুধুমাত্র সমযোজী যৌগের ক্ষেত্রেই বার করতে পারবো। পরে ভেবে দেখলাম যে দুটোরই একক একই আসছে, গ্রাম পার মোল। আর গ্রাম পার মোল মানে কি, এক মোলে কত গ্রাম, সেই জন্য ওটার নাম দিয়ে দিচ্ছি মোলার ভর, মানে এক মোলের ভর কত, তাই মোলার ভর। বুঝতে পেরেছো? তাহলে একটা জিনিস খেয়াল রাখো তো এইখানটায়, যে সমযোজী যৌগের ক্ষেত্রে নাম্বার অফ গ্রাম মোল বার করা যায়, কিন্তু আয়নীয় যৌগের ক্ষেত্রে নাম্বার অফ গ্রাম মোল বলে কিছু হয়ই না। স্বর্ণাভ আছো? হ্যাঁ, আচ্ছা, মোলারিটির সংজ্ঞা আমাকে বলতে পারবে তুমি? 1 লিটার বা 1000 ml দ্রবণে কোনো দ্রাবের যত গ্রাম মোল দ্রবীভূত থাকে তাকে উক্ত দ্রবণের মোলারিটি বলে। ভেরি একে গুড, ক্যাপিটাল এন দ্বারা ভেরি গুড। মানে 1 লিটার কোনো দ্রবণে যত গ্রাম মোল দ্রবীভূত থাকে। একটা কথা ভেবে দেখেছো স্বর্ণাভ, আমি যদি তোমাকে আজকে বলি যে, মানে এমনি বলছি এই কথাটা, তোমাদের এখন এত না ভাবলেও চলবে, আমি সব আলোচনা করবো এগুলো, যে NaCl এর মোলারিটি 0.2, এই কথাটার মানে একটু আমাকে ল্যাঙ্গুয়েজে বলো তো। NaCl এর মোলারিটি 0.2, এই কথাটা আমাকে ল্যাঙ্গুয়েজে বলো। মানে ইনিশিয়াল মোলারিটি 0.2 মানে হচ্ছে 1 লিটার দ্রবণে 0.2 গ্রাম মোল NaCl দ্রবীভূত আছে। ভেরি গুড। কিন্তু আমাকে একটা কথা বলো, তুমি NaCl এর গ্রাম মোল কি করে বলছো? NaCl এর তো গ্রাম মোল হতেই পারে না, তো আয়নীয় যৌগ। ও হ্যাঁ NaCl এর তো হ্যাঁ, গ্রাম মোল মানে হতেই পারে না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। অথচ গ্রাম মোল ছাড়া মোলারিটি বার করা সম্ভব নয়। তাই আজকে জেনে রেখো, যদি কোনো বইতে, যদি কোনো কোশ্চেনে, যদি কোনো স্যার কোনোদিন এরকম কথা বলে থাকে যে KCl এর, ধরো বললো KCl এর মোলারিটি জানিস 0.4 মোলার, মনে মনে জানবে আপনি একজন অমানুষ। কেন? কারণ আয়নীয় যৌগের গ্রাম মোল বারই করা যায় না, কারণ আয়নীয় যৌগের আণবিক ভর হয় না। আণবিক ভর না হলে গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করা সম্ভব নয়, আর গ্রাম অণু না থাকলে মোলারিটি হয় না। সেজন্য এটা মনে রেখো
যে মোলারিটি কখনো আয়নীয় যৌগের ক্ষেত্রে বার করা সম্ভব নয়। ওই একটা মনে আছে ফর্মালিটি বলে একটা ছিল, হ্যাঁ ওই ফর্মালিটি হচ্ছে এটার জন্য, আয়নীয় যৌগগুলোর জন্য। বাট যাই হোক, এত ডিটেলিংয়ে যাওয়া দরকার হয় না। বাট আমি চাইছি আজকে পুরো কনসেপ্ট একদম একদম জিরো থেকে রেডি করতে, ওই জন্য সবটাই বললাম। তাহলে বলো এত অবধি তোমাদের ক্লিয়ার কিনা? তোমাদের এই মোলারিটিটা এখন বুঝতে হবে না। এত অবধি তোমাদের পুরো ক্লিয়ার আছে কিনা বলো? গ্রাম অণু গ্রাম মোল। হ্যাঁ চলো ঠিক আছে। তাহলে সমযোজী যৌগের ক্ষেত্রে গ্রাম অণুর সংখ্যা ইজ ইকুয়ালস টু গ্রাম ফর্মুলা ইজ ইকুয়ালস টু মোল সংখ্যা, আর আয়নীয় যৌগের ক্ষেত্রে নাম্বার অফ গ্রাম ফর্মুলা ইজ ইকুয়ালস টু নাম্বার অফ মোলস। এই যে একটু আগে সৃজা আমাদেরকে বলছিল যে তার মানে স্যার মোলার মাসটা মোলার ভরটা তো আমরা দুটোর জন্যই বার করতে পারি, সে সমযোজী যৌগ হোক বা আয়নীয় যৌগ হোক। এবার আমি আজকে এইভাবে বলবো, হ্যাঁ সেটা তো ভর তো বার করা সম্ভবই, সেরকমভাবে এই যে সমস্যাটা দেখতে পাচ্ছি যে সমযোজী যৌগের ক্ষেত্রে গ্রাম অণু বার করা সম্ভব, কিন্তু আয়নীয় যৌগের ক্ষেত্রে গ্রাম অণু বার করা সম্ভব নয়, শুধুমাত্র গ্রাম সংকেত বার করা সম্ভব। সেই জন্য আমি বললাম এত ঝামেলার মধ্যে যাবই না, আমরা শুধুমাত্র মোল সংখ্যা নিয়ে আলোচনা করব। সঞ্চারী বলো মোল সংখ্যা কোন কোন যৌগের নির্ণয় করা সম্ভব? সমযোজী যৌগ এবং আয়নীয় যৌগ দুটোর মধ্যে কার পক্ষে মোল সংখ্যা বার করাটা সম্ভব? দুটোর পক্ষে মোল দুটোর সংখ্যা পক্ষেই বার মোল সংখ্যা বার করা সম্ভব। এই জন্য আজ থেকে গ্রাম অণু গ্রাম ফর্মুলা বলবো না, বলবো মোল সংখ্যা। বলবো না তা নয়, লাগবে অবশ্যই আমাদের, কিন্তু আলটিমেটলি দে আর সেম, দেয়ার ভ্যালুজ উইল বি সেম। ঠিক আছে, চলো এক্সাম্পলে যাচ্ছি আমি এত এত কিছুর পরে। বাবা জান বেরিয়ে যায়। কোশ্চেন, কোনো একটা দ্রবণে 196 গ্রাম H2SO4 বর্তমান, নির্ণয় করো। যা যা নির্ণয় করতে বলবো চটচট করে ফেলবে, হ্যাঁ নির্ণয় করো। কোশ্চেন নাম্বার 1 আণবিক ভর, কোশ্চেন নাম্বার 2 সংকেত ভর, কোশ্চেন নাম্বার 3 মোলার ভর, এত কিছু না করে ডাইরেক্ট মোলার ভর করে দিলেও তো হয়। অমানুষ, গ্রাম অণুর সংখ্যা, পাঁচ গ্রাম ফর্মুলা সংখ্যা, নাম্বার 6 মোল সংখ্যা। চলো শুরু, 2 মিনিটের মধ্যে সবকটা অ্যান্সার চাই। হয়ে গেলে আমাকে প্রত্যেকে জানাবে। আণবিক ভর তো 98 হবে। আর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবাই করুক আগে। একটা জিনিস একটু বলবে, বলো। ওই গ্রাম অণু সংখ্যাটাই কি গ্রাম মোল ইয়েস, বা মোল, তাই তো? সে আমি জানি না। হ্যালো, গ্রাম অণুকে হয়ে ইংলিশে গেছে। নাম্বার অফ গ্রাম মোল বলা হয়, এইটুকু বলতে পারি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কে কি বলছো? হয়ে গেছে। হয়ে গেছে, বাহ। বাকিরা কোথায়? আমারও হয়ে গেছে। পায়েল? একটু দাঁড়ান। পারলাম না দাঁড়াতে। পায়েল কোথায়? হ্যাঁ হয়েছে সবকটা? হ্যাঁ হয়েছে। অন্বেষা? হ্যাঁ স্যার হয়ে গেছে। অঙ্কিত? হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, ইন্দ্রনীল আজকে একদম চুপচাপ কেন? ইন্দ্রনীল কোথায়? হ্যাঁ স্যার, হয়ে গেছে? ইন্দ্রনীল দাদা। হ্যাঁ আচ্ছা, আর শুভ্রদীপ?
তাহলে আণবিক ভর কত আসছে H2SO4 এর? যে প্রথম আণবিক ভর প্রথম কথা 98 প্রথম কথা আমাদেরকে এটা 98 প্রথম কথা হ্যাঁ স্যার প্রথম কথা আমাদের এটা বুঝতে হবে যে সমযোজী যৌগ কিনা। হ্যাঁ সমযোজী যৌগ, সো উই ক্যান ক্যালকুলেট দ্য মলিকুলার মাস 1 × 2 + 32 + 16 × 4 মানে 98 আসছে, 98 গ্রাম পার মোল। এবার একবার যখন আমরা বার করে ফেলেছি আণবিক ভর, তাহলে কি আর পরেগুলো আলাদা করে বার করতে হয় নাকি? ওটা 90 গ্রাম পার মোল মানে সংকেত ভর সমানই হবে, আর আমরা জানি মোলার ভরও একই হয়। হয়ে গেল। আচ্ছা যেহেতু এটা এটা অণু, সো উই ক্যান ক্যালকুলেট দ্য নাম্বার অফ গ্রাম মোল। ফর্মুলাটা কি লিখতে হবে কিন্তু, লিখবে দেয়ারফর নাম্বার অফ গ্রাম মলিকিউল বা গ্রাম অণুর সংখ্যা, শর্টে গ্রাম মোল বলা যায়, MOL, মলিকিউল থেকে কেটে মোল। হ্যাঁ, পদার্থের ভর কত 196, আর আণবিক ভর কত 98, কাটলে কত আসছে 2, মানে গ্রাম অণুর সংখ্যা হচ্ছে 2 গ্রাম মোল। ওটাই হবে গ্রাম ফর্মুলার সংখ্যা, কারণ ফর্মুলা মাস আর মোলার মাস সেম, এই মলিকুলার মাস সেম, 2 গ্রাম ফর্মুলা, ওটাই হবে ওর মোল। স্যার এর কোনো একক দিতে হবে? ধরো তুমি আজকে, আমি তোমাকে বললাম যে যাও বাজার থেকে 10টা ডিম কিনে আনো, তো কটা ডিম এনেছো স্যার 10টা, ওটাই ওর সংখ্যাটাই, ওই টিটাই হচ্ছে ওর ইউনিট। সেরকমভাবে কতগুলো গ্রাম মোল স্যার 2টো গ্রাম মোল, ওই মানে 2টি গ্রাম মোল, ওই টিটা হচ্ছে ইউনিট। মানে এইটা কিন্তু ওর এককটা নয়, নাম্বারটা হচ্ছে ম্যাটার করছে। কটা গ্রাম মোল স্যার 2টো গ্রাম মোল, কটা গ্রাম ফর্মুলা 2টো গ্রাম ফর্মুলা, কতগুলো মোল 2টো মোল। হ্যালো, বলো। গ্রাম ফর্মুলাটাই কি গ্রাম তুল্যাঙ্ক? না, মারফার খাবে নাকি এবার? হয়ে গেছে, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন। স্যার আমি যে তাহলে আপনাকে বললাম এই তিনটে একটাই বের করলে যথেষ্ট মোলার ভর, আপনি আমাকে অমানুষ বললেন কেন? কারণ তুমি একই তো বেরোলো, একই তো বেরোলো তিনটে, তাহলে আমি একটা বের করলেই হতো। তাও 90 তাও তুমি গ্রাম অমানুষ। পার আণবিক ভরটা তো সেমই হবে। আরে বাবা শেখাচ্ছি, শেখাচ্ছি যে তিনটেই মানটা সমান, ওই জন্য বললাম। ও এই গরমের মধ্যে পারছি না, তার মধ্যে মাথা খারাপ করে যায়। দেখো নেক্সট হচ্ছে 117, না 117 না, এই রে নেক্সট কোশ্চেন লেখো। না 190 গ্রাম, 190 গ্রাম NS MgCl2 বর্তমান, আণবিক ভর নির্ণয় করো, সংকেত ভর নির্ণয় করো, মোলার ভর নির্ণয় করো, গ্রাম অণুর সংখ্যা নির্ণয় করো, গ্রাম মোলের সংখ্যা নির্ণয় করো। গ্রাম অণু তো হলো, গ্রাম মোল মানে তো গ্রাম অণু, গ্রাম ফর্মুলার সংখ্যা নির্ণয় করো, গ্রাম না মোল সংখ্যা নির্ণয় করো। চলো স্টার্ট। হয়ে গেছে। কে কে যা হ্যাঁ সবার আগে, বাহ ভেরি গুড। আগে সবাই করে নিক, তারপর তোমাকে জিজ্ঞেস করবো সব কটা। চলো স্টার্ট এভরিওয়ান। কোশ্চেন লিখে করছো তো? স্যার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, হয়ে যাক, কিন্তু খাতায় কিন্তু সবাই লিখবে এগুলো, প্রত্যেকের খাতা ইন্ডিভিজুয়ালি চেক করব। আচ্ছা তাহলে MgCl2 কত হচ্ছে?
95। 95, ভেরি গুড। মানে ম্যাগনেসিয়াম হচ্ছে আমাদের 24 আর প্রত্যেকটা ক্লোরিন 35.5 করে। এই তো মানুষের মতো আচরণ করছো তুমি। 35 পয়েন্ট, এটা হচ্ছে করলে হচ্ছে 24 প্লাস কত আসছে 71, হুম। 95 গ্রাম পার মোল। সৃজা বলছি তোর হ্যাঁ মাইক্রোফোনটা সেটা অফ একটু কর না, একটু খুব অফ আওয়াজ করো, ওই হচ্ছে। নয়েজ আসছে ওই জন্য। আহা হা, আমি নিজে মানুষের মতো আচরণ করিনি। আণবিক ভর আণবিক ভর হবে না তো। এই আণবিক ভর কত হবে সৃজা? তাই আমি বলে হবেই না, আমি এটা বলতে ভুলে গেছি তাড়াহুড়োয়, সরি। 95 গ্রাম পার মোল সংকেত ভর হবে। মোলার ভর কত হবে? 95 গ্রাম পার মোল। আর ওটা 1/2 হবে। এই গ্রাম অনুসংখ্যা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কে বলবে গ্রাম অনুসংখ্যা কত হবে? সৃজা 1 মিনিট মিউট। শুধু 2 হবে, ফিরো। শুধু 2। স্যার 2 হবে। সংখ্যা হবে না হবে স্যার। না, হবে না, স্যার হবে না। গ্রামানুর সংখ্যা হবে না। হবে না নাকি 2 হবে? স্যার হবে না। হবে না। আরে হবে না। MgCl2 তো সমযোজী যৌগ নয়, তাহলে কেন হবে ওটা বলো? গ্রাম অনুসংখ্যা হবে না, গ্রাম ফর্মুলা হবে, কারণ এটার ফর্মুলা ভর মানে সংকেত ভর বার করা সম্ভব হয়েছে। ফর্মুলাটা কি ছিল? প্রদত্ত ভর কত রয়েছে? 190 গ্রাম বাই 95, মানে প্রদত্ত ভর বাই ফর্মুলা মাস করলে কত আসছে? 2 আসছে। 1/2 না, শুধু 2। গ্রাম ফর্মুলা আছে 2 গ্রাম ফর্মুলা, 2 গ্রাম ফর্মুলা। আর মোল সংখ্যা কত? 2 মোল। এখনো ভুল হচ্ছে, এগুলো ঠিক করো তাড়াতাড়ি করে। তাহলে আশা করি আমরা গ্রাম অনুসংখ্যা, গ্রাম ফর্মুলার সংখ্যা কী করে বার করে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার হেডিং দাও বিয়োজন। বিয়োজন, বিয়োজনকে ইংলিশে কি বলে? ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন কীরকম? NaCl ডিসোসিয়েট হয়ে কী তৈরি করে? Na প্লাস Cl মাইনাস। KCl ডিসোসিয়েট হয়ে কী তৈরি করে? K প্লাস Cl মাইনাস। অঙ্কিত, Al2SO4 হোল কি করে ভাঙে একটু বলো তো আমাকে। অঙ্কিত, স্যার 2Al 2Al 3 প্লাস 3 প্লাস SO4 কটা SO4? 3টে নাকি একটা? একটা SO4। একটা SO4 আচ্ছা, তারপরে 2 মাইনাস। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো 3SO4 হবে। অঙ্কিত হোল 3 রয়েছে, জাস্ট বিকজ আমি বললাম একটা SO4 তুমি বলে দিলে? 3টে SO4 রয়েছে, তাহলে তুমি এখানে কেন 3 প্লাস বললে বলো? এই ভুলগুলো এখন করছো কেন? আচ্ছা, আজকে লাস্ট টাইমের মতো সবাই ভালো করে দেখে রাখো, আমি ফরম্যাটটা বলে দিচ্ছি। 11-এ অনেকবার বলা হয়েছে এটা। A4B5 ধরো এরকম একটা ফরম্যাট রয়েছে। কটা এ আছে? স্যার 4খানা এ আছে। বি কটা আছে? 5খানা বি আছে। চার্জগুলো কি হয়? চার্জগুলো ক্রস হয়ে যায়, মানে এই 5টা উঠে যাবে এর মাথায় 5 প্লাস, এই 4টা উঠে যাবে এর মাথায় 4 মাইনাস, তাহলে 4A 5 প্লাস প্লাস 5B 4 মাইনাস। এখন আর অন্তত এই ভুলগুলো অ্যাকসেপ্টেবল নয়। তাহলে Al2SO4 হোল 3 কী করবে? Al2SO4 হোল 3 প্রথমে চার্জগুলো আগে বসাবে না, আগে নাম্বারগুলো লিখবে। তাহলে Al আছে 2খানা, 2Al। SO4 আছে 3খানা, তাহলে 3SO4। Al এর মাথায় কটা চার্জ যাবে? 3 প্লাস। SO4 এর মাথায় কটা চার্জ যাবে? এই যে Al 2খানা আছে, তাই 2 মাইনাস। সৃজা বলো Na2CO3 কি হবে? Na 3 প্লাস আর CO2 মাইনাস। সোডিয়াম কটা আছে? সোডিয়াম দুটো আছে, তাহলে লেখো 2 সোডিয়াম। তো ওটা 3 প্লাস। কে বলতে পারবে Na2CO2 কি করে ভাঙে? কে বলবে? 2
2Na3++3CO2-। সঞ্চারী, আচ্ছা সঞ্চারী কি বললো সবাই শুনবে, কেউ দাঁড়াও, ওয়েট 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 2Na3++3CO2-। সঞ্চারী এটা CO3 2Na ইউনিয়ন, প্লাস CO3 রয়েছে ইটসেলফ আপার্ট, CO3 নিজেই একটা আমি পার্ট। 3 বলেছিলাম তো। তুমি বলছো 2Na3++3CO2-। আমি বলছি CO3 বলেছে কি, ও না না, CO3 নিজেই একটা পার্ট, তাহলে এটা হবে, আবার বলো ঠিক করে বলো, এই ভুলগুলো এখনো করছো তোমরা, ঠিক করে বলো। 2Na++CO2-। CO3 2-, কি করে হলো? কারণ এই ভাঙাটা কিন্তু সহজ, এটা না পারলে কিছু বলার নেই, দুটো সোডিয়াম তাই 2Na, CO3 ইটসেলফ আপার্ট মানে একটাই CO3 রয়েছে, দুখানা সোডিয়াম তাই এর মাথায় 2- যাবে। এবার লোকজন বলে এই এখানে 3 রয়েছে, এখানে 3+ বসা, আরে ভাই 3টা অক্সিজেনের সঙ্গে রয়েছে, পুরোটার সঙ্গে নেই, পুরোটা একটাই রয়েছে, একটাই CO3, তাই এর মাথায় একটাই প্লাস যাবে, তাই 2Na+, CO3 2-। আচ্ছা হ্যাঁ লিখে ফেলো এগুলো। লাস্ট একটা বলছি আমি, কে বলবে? ইন্দ্রনীল, Na2SO4 কি করে ভাঙে? 2Na+, SO4 2-। ভেরি গুড, দুটো সোডিয়াম তাই উপরে 2-, SO4 একটা তাই উপরে একটা প্লাস, ভেরি গুড। আচ্ছা আই হোপ তোমরা বিয়োজন বুঝতে পেরেছো। এবার যোজ্যতা গুণক বলে একটা জিনিস আছে, যোজ্যতা গুণক, যোজ্যতা গুণক যেটাকে আমরা ইংলিশে কি বলে থাকি, ভ্যালেন্সি ফ্যাক্টর, ভ্যালেন্সি ফ্যাক্টর, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করি জেড দিয়ে। এবার এই যোজ্যতা গুণকটা কি, এর কোনো ডেফিনেশন আমাদের সিলেবাসে নেই, বাট এটার মারাত্মক রোল আছে আমাদের এই 11-এ 12-এ, মারাত্মক রোল। কি রোল সেটা? আমি প্রত্যেকটা কম্পাউন্ডের জন্য জেডের ভ্যালু বার করবো, এখন NaCl-এর জন্য জেডের ভ্যালু বার করবো, মানে ভ্যালেন্সি ফ্যাক্টরের ভ্যালু বার করবো, আমরা ভ্যালেন্সি ফ্যাক্টর বলে চিনবো এটাকে। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমাদের হাতে আমি ডিসিশনটা ছাড়ছি যে তোমরা এই ভ্যালেন্সি ফ্যাক্টরের ভ্যালুটা কাকে দেখে বার করবে, ক্যাটায়নকে থেকে বার করবে না অ্যানায়নকে দেখে বার করবে। 99% ছেলেমেয়ে বলবে স্যার ক্যাটায়ন দেখে বার করুন, চলো করো, ক্যাটায়ন দেখেই বার করো। Na+ হচ্ছে ক্যাটায়ন, মাথায় কটা চার্জ রয়েছে স্যার +1, তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টরটা 1 হবে। স্যার যদি ক্যাটায়ন না দেখে অ্যানায়ন দেখে করতাম, Cl-, মাথায় কটা চার্জ রয়েছে স্যার -1, মানে একটা মাইনাস, ভ্যালেন্সি ফ্যাক্টর 1। So only the magnitude of the charge is known as valency factor. স্যার ভ্যালেন্সি না বলে ভ্যালেন্সি ফ্যাক্টর কেন বলছো, আসছি সেখানে আমি। KCl, ক্যাটায়ন দেখে যদি বলি, কে এর মাথায় কটা প্লাস, একটা প্লাস, তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে, 1। ওকে অঙ্কিত, Na2SO4 ভ্যালেন্সি ফ্যাক্টর কত হবে যদি ক্যাটায়নটাকে দেখো? 1 হবে। 1 হবে। ভুল। কেন ভুল দেখো, তোমার দোষ নয়, কেন ভুল? কারণ আমি যে কোনো এখনও পর্যন্ত যে দুটো এক্সাম্পল দিয়ে বোঝালাম, কোনোটার কোনো সহগ ছিল না, একটাই Na+ ছিল, একটাই K+ ছিল। লেট মি এক্সপ্লেন ইউ উইথ দিস এক্সাম্পল, 4A 5+ আর 5B 4-। সাপোজ আই এম অ্যানালাইজিং দ্য ক্যাটায়ন, একটা A মাথায় কটা প্লাস রয়েছে স্যার 5টা প্লাস রয়েছে, তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টর +5 না, ভ্যালেন্সি ফ্যাক্টর 5 হবে না। কত হবে স্যার? একটার মাথায় 5টা প্লাস রয়েছে, তাহলে 4টে এর মাথায় টোটাল কটা হবে, 4 × 5 মানে 20। এবার বলো অঙ্কিত কত হবে? 2 হবে। ভেরি গুড, কারণ একটা সোডিয়ামের মাথায় প্লাস, তাহলে দুটোর মাথায় হবে 2 × 1 মানে 2। এখানেও একটা সোডিয়ামের মাথায় +1, দুটোর জন্য হবে 2। পায়েল এখানে কত হবে গো? কোনটাতে? ওরে বেটা এই যে এইটাতে আচ্ছা, আর তাহলে 6। 6 হবে, কারণ একটা অ্যালুমিনিয়ামের মাথায় 3, তাহলে দুটোর মাথায় হবে 6। দিস ইজ দ্য ওয়ে টু ক্যালকুলেট ভ্যালেন্সি ফ্যাক্টর।
যদি একটা ছেলে বা মেয়ে এই ডিসোসিয়েশনটাই না করতে পারে তাহলে সে কোনোদিন জন্মেও ভ্যালেন্সি ফ্যাক্টর বার করতে পারবে না। ইটস মাই চ্যালেঞ্জ। ইন্দ্রনীল, আচ্ছা ইন্দ্রনীলকে এটা জিজ্ঞেস করেছি, এবার শুভ্রদীপকে জিজ্ঞেস করি। শুভ্রদীপ বাবু আমাকে বলো H2SO4 এর ভ্যালেন্সি ফ্যাক্টর কত? আর একটা কথা মনে রাখো যে কোনোদিন ডিসোসিয়েশন না করে ভ্যালেন্সি ফ্যাক্টর বার করা যায় না, তো আগে ভ্যালেন্সি ফ্যাক্টর বার করো। ইন্দ্রনীল, কেরাই। সরি না ঠিক আছে, শুভ্রদীপকে জিজ্ঞেস করেছিলাম। 2H প্লাস, এক্স্যাক্টলি, তাহলে কীভাবে ভাঙছে না সে তো বুঝলাম। 2H প্লাস আর SO4 2 মাইনাস, বেশ। তাহলে ভ্যালেন্সি ফ্যাক্টর কত হচ্ছে? 2। 2, ভেরি গুড। প্রদীপ কোথায়? প্রদীপ, বোঝা যাচ্ছে? আচ্ছা, মুভিং অন। তাহলে আমরা বিয়োজন বুঝলাম। বিয়োজনটা আমাদের কি কাজে লাগবে স্যার? হেডিং দাও, নতুন কনসেপ্ট, তুল্যাঙ্ক ভর। তুল্যাঙ্ক ভর ইংলিশে বলা হয় ইকুইভ্যালেন্ট মাস। ইকুইভ্যালেন্ট মাস। তাহলে আণবিক ভর ফর্মুলা, সংকেত ভর তো হলো, এবার তুল্যাঙ্ক ভর। এই আবার ওদের থেকে অনেকটাই আলাদা। তুল্যাঙ্ক ভরের ফর্মুলা কি হয়? তুল্যাঙ্ক ভরের ফর্মুলা হয় হচ্ছে মোলার ভর বাই, দেখো আমি আণবিক ভর, সংকেত ভর এত কিছু লিখতেই যাইনি, আমি ডিরেক্টলি লিখে দিয়েছি মোলার ভর বাই যোজ্যতা গুণক। মোলার ভর বাই যোজ্যতা গুণক। কেন আমি বলছি কথাটা মোলার ভর আণবিক ভর না লিখে? আমি মোস্ট অফ দ্য টাইম আণবিক ভর লিখিয়ে থাকি, বাট যেহেতু আজকে একদম পুরো ডিটেলিং করিয়েছি যে আণবিক ভর কাকে বলা হয়, সংকেত ভর কার ক্ষেত্রে বার করা যায়, সেই জন্য আমি আজকে আণবিক ভরটা লিখছি না। কারণ এত কিছু শেখানোর পরেও যদি আমি আণবিক ভর লেখাই তাহলে খুব অন্যায় করা হবে। কেন? কারণ আজকে যদি তোমাদেরকে বলা হয় NaCl এর তুল্যাঙ্ক ভর বার করতে, তো তোমরা অবশ্যই বার করতে পারবে, কিন্তু কথা হলো আণবিক ভর বলে তো NaCl এ কিছু হয় না, ওটা সংকেত ভর হয়। সেই জন্য এখানে ফর্মুলাটা লেখা উচিত, কারণ আয়নে তারাই ভাঙে, যোজ্যতা কোনো কাদের বেরোবে যারা আয়নে ভাঙতে পারে। আয়নে জেনারেলি আয়নীয় যৌগরাই ভাঙে, আর আয়নীয় যৌগ যা কখনোই আমরা আণবিক ভর বার করতে পারি না। সেই জন্য টু বি সেফ আমি এখানটায় মোলার ভর লিখে রাখছি। তাহলে তুল্যাঙ্ক ভর হচ্ছে মোলার ভর বাই যোজ্যতা গুণক। মোলার ভর বাই যোজ্যতা গুণক। চলো এক্সাম্পল, একটা এক্সাম্পল। আমাকে Na2CO3 তুল্যাঙ্ক ভার বার করে দাও। Na2CO3 তুল্যাঙ্ক ভার স্টেপ ওয়াইজ করবে, কেউ জাম্প করবে না, কোনো স্টেপ জাম্প করবে না তাড়াতাড়ি অ্যান্সার দেওয়ার জন্য। এখানে তাড়াতাড়ি অ্যান্সার দিয়ে কেউ নোবেল পাবে না, সুন্দর করে নিজেরা লিখে করবে। Na2CO3 বুঝতেই পারছো, Na2CO3 একটা আয়নীয় যৌগ, তাই উই শুড নট রাইট দ্য আণবিক মলিকুলার মাস, উই শুড রাইট মোলার ভর বা মোলার মাস। তো প্রথমে এটার মোলার ভর বার করো। প্রথমে এটার মোলার ভর বার করবে। দুটো সোডিয়াম হচ্ছে 23 × 2, একটা কার্বন হচ্ছে 12, তিনটে অক্সিজেন হচ্ছে 16 × 3, মানে 46 + 12 + 48, 60 + 46 মানে হচ্ছে 106 গ্রাম পার মোল। এরপরে এটার বিয়োজন করতে হবে, বিয়োজন না করে কেউ করবে না স্যার। 2Na+ আর CO3 2-, 2Na+ আর CO3 2-, যোজ্যতা গুণক কত?
যোজ্যতা গুণক কত? 2। 53। তাহলে ও আচ্ছা 2। তুল্যাঙ্ক ভর ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে ফর্মুলা কি, মোলার ভর বাই যোজ্যতা গুণক। মোলার ভর কত আমাদের? মোলার ভর এসছে হচ্ছে 106 বাই 2 করলে কত আসছে? 53। স্যার তুল্যাঙ্ক ভরের একক কি? তুল্যাঙ্ক ভরের কোনো একক নেই, এককবিহীন রাশি। তোমাদের একটা করতে দিই, সহজ দেখে, স্যার এবার তো দেখান না আগের পেজটা। তাড়াতাড়ি লেখো। ঠিক আছে স্যার। হুম। H2SO4 এর তুল্যাঙ্ক ভর বার করো, স্টেপ ওয়াইজ করবে, কোনো স্টেপ যেন মিস না হয়। ফর্টি নাইন। জানি না, দেখতে হবে। স্যার হয়ে গেছে। স্যার 49 এসছে। 49। হ্যাঁ স্যার 49। ভেরি গুড, বিকজ মোলার মাস, আণবিক ভর এখানে অবশ্যই এই একটা এক্সাম্পল যেখানে আমরা আণবিক ভরও লিখতে পারি কারণ এটা অণু আছে, আর যাই হোক আমরা মোলার ভরে লিখব। মোলার ভর কত? 2 ইন্টু 1 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4 কত আসবে? 2 প্লাস 32 প্লাস 64 মানে 98 গ্রাম পার মোল। H2SO4 এর বিয়োজন করতে হবে, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস যোজ্যতা গুণক কত? 2। চলো একটা শিশুর মতো কোশ্চেন, তার আগে একটা কনসেপ্ট বাকি আছে, ছোট্ট একটা কনসেপ্ট, সেটা কি? হেডিং দাও, গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা। গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট বা শর্টে গ্রাম ইকুইভও লেখা হয়, গ্রাম ইকুইভ, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু কী হবে? কী যেন ছিল, প্রদত্ত ভর বা পদার্থের ভর। আচ্ছা জাস্ট বলতে চাই, গ্রাম অণুর সংখ্যা কী করে পাওয়া যায়? পদার্থের ভর বাই আণবিক ভর। গ্রাম ফর্মুলার সংখ্যা কী করে পাওয়া যায়? পদার্থের ভর বাই ফর্মুলা মাস বা সংকেত ভর। সেরকমভাবে পদার্থের ভর বাই তুল্যাঙ্ক ভর করলে আমরা কী পাই? গ্রাম তুল্যাঙ্কের সংখ্যা।
এক্সাম্পল, ধরো বললাম 190 এটা না, অলরেডি, ওয়েট আ মিনিট। ধরো বলছি 212 গ্রাম Na2CO3 বর্তমান, নির্ণয় করো আণবিক ভর, সংকেত ভর, মোলার ভর, গ্রাম অণুর সংখ্যা, ইংলিশে লিখছি, নাম্বার অফ গ্রাম মোল, নাম্বার অফ গ্রাম মোল, নাম্বার অফ গ্রাম স্যার ইকুইভ্যালেন্ট। Na2CO3 কি সমযোজী? জানি না, জানলে তো বলেই দিতাম। নাম্বার অফ গ্রাম ফর্মুলা। বাংলা পক্ষ যদি দেখে না যে আমি বাংলা ভার্সনকে ইংলিশে পড়াচ্ছি, পড়ানো বন্ধ করে দেবে আমার। 6 নম্বর। তারপরে নাম্বার অফ মোলস, 7 নম্বর। তুল্যাঙ্ক ভর, 8 নম্বর। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট মানে গ্রাম তুল্যাঙ্ক। চলো 8খানা কোশ্চেন, একদম নার্সারি গ্রেডের কোশ্চেন দিয়েছি, করে ফেলো। আচ্ছা, যেটা আমাকে জিজ্ঞেস করলো সঞ্চারী, যে এটা সমযোজী নাকি অসমযোজী, মানে আয়নিক না কোভ্যালেন্ট, কে বলতে পারবে? সোডিয়াম কার্বনেট আয়নিক হয় নাকি, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, হ্যাঁ, আয়নিক হয় না কোভ্যালেন্ট হয়, কে বলতে পারবে? হ্যাঁ, স্যার আয়নিক গো। আয়নিক একটা কথা মাথায় রাখবে, গ্রুপ 1-এ যে এলিমেন্টগুলো আছে, গ্রুপ 1-এ কিন্তু হাইড্রোজেন থাকে না অ্যাকচুয়ালি, ওটাকে বসানো হয়েছে জোর করে। গ্রুপ 1 শুরু হয় লিথিয়াম দিয়ে আর শেষ হয় ফ্রান্সিয়ামে। লিথিয়ামই হচ্ছে একটা এমন মৌল যে 2-1 ক্ষেত্রে সমযোজী যৌগ তৈরি করে থাকে, বাকি সোডিয়াম পটাশিয়াম কেউ তৈরি করতে পারে না। গ্রুপ 1 গ্রুপ 2 কেউ কোনোদিন কোনো সমযোজী যৌগ তৈরি করে না। তো এই সোডিয়াম ফোডিয়াম দিয়ে যত যৌগ দেখবে সঞ্চারী, সব বুঝবে আয়নীয় যৌগ। চলো করে ফেলো, শিশুর মতো কোশ্চেন একদম। সব কটা সুন্দর করে লিখে তারপরে আমাকে অ্যান্সার দেবে। হয়ে গেছে। বেশ, Na2CO3 সংকেত ভর কত? সৃজা, হ্যাঁ বলুন। সংকেত ভর কত Na2CO3?
আমার 817 বেরিয়েছে। Na2CO3 একটা আয়নীয় যৌগ যার আণবিক ভর বলে কিছু থাকতে পারে না, মিউট করো। Na2CO3 একটা আয়নীয় যৌগ, বারবার করে বলছি, যার আণবিক ভর বলে কিছু থাকতে পারে না। যদি কিছু থেকে থাকে সেটা সংকেত ভর হবে। Na2CO3 সংকেত ভর কত হচ্ছে? দুটো সোডিয়াম 2 × 23, একটা কার্বন 12, তিনটে অক্সিজেন 16 × 3, 46 + 12 + 48, 60 + 46 মানে হচ্ছে 106 গ্রাম পার মোল। 106 গ্রাম পার মোল। 136 করে না? মোলার ভর, মোলার ভরও সেমই আসছে, 106 গ্রাম পার মোল, মান সেম হয়। নাম্বার অফ গ্রাম মোল, আচ্ছা মৌপিয়া নাম্বার অফ গ্রাম মোল মানে গ্রামাণুর সংখ্যা কত হবে? 2 গ্রাম। স্যার হবে না ওটা। স্যার হবে না ওটা, হবে না ওটা। কেন তোমরা বলতে পারছো না ঠিক করে যে এই ভুলগুলো কেন করছো এখনো পর্যন্ত? দু একজন যে আণবিক ভর হয় না, গ্রাম অণু হয় না, এতক্ষণ ধরে যে পড়ালাম এগুলো, এখানেই হেরে যাচ্ছ। ভাবছো স্যার ঠিক আছে এইটুকু ভুল হচ্ছে, এটা এইটুকু ভুল নয়, এই কনফিউশনটা চিরজীবন থেকে যাবে তখন যদি এখনই বুঝতে না পারো। রিফ্লেক্সটা কাজ করতে হবে তাড়াতাড়ি করে। আচ্ছা নাম্বার অফ গ্রাম ফর্মুলা, নাম্বার অফ গ্রাম ফর্মুলা কত হবে? ফর্মুলা কি বলেছি? 2 হবে স্যার। পদার্থের ভর দিচ্ছে 212 গ্রাম, পদার্থের ভর বাই সংকেত ভর মানে 2, তাহলে গ্রাম ফর্মুলা হচ্ছে 2 গ্রাম ফর্মুলা, 2 গ্রাম ফর্মুলা। নাম্বার অফ মোলস কত হবে? 2 মোলস। তুল্যাঙ্ক ভর কত হবে? তুল্যাঙ্ক ভরের ফর্মুলা আমি কি বলেছি? মোলার ভর ডিভাইডেড বাই যোজ্যতা গুণক। যোজ্যতা গুণক বার করতে গেলে আগে আমাকে ওকে ভাঙতে হবে। Na2CO3 কী করে ভাঙে? 2Na প্লাস প্লাস CO3 2 মাইনাস, 2Na প্লাস CO3 2 মাইনাস, দেখেই বোঝা যাচ্ছে যোজ্যতা গুণক 2, তো 106/2 করলে কত আসছে? 53। লাস্ট ওয়ান, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কত আসছে? স্যার 4। 2 পদার্থের ভর 212, তুল্যাঙ্ক ভর 53, ভাগ করলাম তাহলে এলো 4। জয়ন্ত ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছো? পায়েল বুঝতে পেরেছো? হ্যাঁ। বেশ। বাড়িতে কিন্তু আমি এখনও কিছু জিনিস পড়াবো, দু একটা জিনিস এখনও বাকি আছে মেন টপিক। বাড়িতে যদি একবারও এটা ভেবে নাও না যে এটা তো আমাদের হয়ে গেছে আর লাগবে না, বিরাট ভুল করবে কিন্তু। তো সেই জিনিসটা যেন আমাকে বলতে না হয়। যা হলো, যা করালাম সেগুলোকে খুব ভালো করে রিভাইজ করবে আর রোজ একবার করে দেখবে। একটা জিনিস বিশ্বাস করো, এইখানে এই স্টাইলাস পেন ধরে বসে এই কানের মধ্যে হেডফোন গুঁজে বকতে এত ভালো লাগে না। সামনাসামনি পড়ানো আলাদা জিনিস, আর এরকম এই সামনে এই কম্পিউটারে বলা আলাদা জিনিস। এরপরেও যদি দেখছি পরের দিন পড়া হয়নি, আমি ধরলে বুঝতে পারবো। যদি বলো যে না আগের দিন বুঝতে পারিনি, সেটাও আমি মানবো না, কারণ ভালোই বুঝতে পেরেছো। যেভাবে বলছি তাতে না বোঝার অন্তত কোনো কারণ নেই, আমি অন্তত মনে করি। তারপরে যদি এই ক্লেমটা তুমি করে থাকো কেউ যে না এটা বুঝতে পারিনি, স্যার একবার বলে দাও, তখন কিন্তু আমি মানবো না। যা কনফিউশন আজকের মধ্যে ক্লিয়ার করতে হবে। আর আমি একটা জিনিস অনেকবার করে বলেছি, তো ক্লিয়ার কনফিউশন হওয়ার কোনো জায়গা এখানে নেই। যদি বাই চান্স আমি কাউকে দেখেছি পরের দিন এই কথাগুলো বলতে আটকাচ্ছে, যে আমি যখন জিজ্ঞেস করবো পড়া, কারণ পরের দিন পড়ানোর আগে আগে আমাকে অনেকগুলো জিনিস জিজ্ঞেস করতে হবে, কারণ এটার কন্টিনিউড পার্ট আমাদের পরের দিন থাকবে। আর হ্যাঁ, আমি খুব ট্রাই করব যে রোববারের আগে তোমাদের একটা ডেট দেওয়ার, ঠিক আছে? আমি খুব ট্রাই করব এবং সেটা হবে। সেক্ষেত্রে যদি আমি ওই দিনকে দেখি, সেটা কালকেও হতে পারে, সেটা পরশু দিনও হতে পারে, রোববারের আগে যে কোনো দিন হতে পারে, আবার রোববারও হতে পারে। বাই চান্স আমি যদি কাউকে দেখি, এই 10জন 9জন যারা ক্লাস করছো, যে পারছো না কেউ, আমি ওই মুহূর্তে মিট থেকে তাকে রিমুভ করব, মিট এবং গ্রুপ দুটো থেকে। আমার কাছে তার পড়া সেদিনকে শেষ। মুখে ফেনা উঠে গেছে বলতে বলতে। সো আমার কিন্তু এটা বলা রইলো, ভুল যেন না হয় এটাতে। এই পড়াটা আজ থেকে রোজ একই জিনিস বারবার করে বলবে, একই জিনিস বারবার করে পড়তে থাকবে। যখনই পড়তে গিয়ে কোনো কনফিউশন হবে আমাকে মানে উইদাউট এনি হেজিটেশন আমাকে জিজ্ঞেস করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, যতবার খুশি ফোন করো। কিন্তু ইউ হ্যাভ টু বি রেডি উইথ অল দিস ইনফরমেশনস, কারণ এই ইনফরমেশনগুলো হচ্ছে আর চ্যাপ্টারই হবে না। আর চ্যাপ্টার যদি নাই হয় তাহলে শুধুমাত্র পড়ছি এটা বলে তো লাভ নেই না। তার চেয়ে ভালো করে বাড়িতে পড়ি,
পরের দিন আরও ইন্টারেস্টিং টপিকস আসবে। ইনফ্যাক্ট তোমরা ক্লাস 11-এ পড়েছো একবার নর্মালিটি, মোলারিটি, আমি ওগুলোকে আরও সুন্দর করে আরও ডিটেলসে বোঝাবো। ওগুলোর ভিতরে 11-এ তো কিছুই বলিনি, এখানে তো আরও ডিটেলসে যাচ্ছি। এখন বুঝতেই পারছো যে এত সময় ধরে 11-এ আমি কিছু বলিনি তখন, কারণ তখন লাগতো না, বাট এখন লাগছে আমাদের। এত কিছুর পরও যদি দেখি তোমরা বাড়িতে পড়োনি, আমি অন্তত নিজের মাথা সামলে রাখতে পারবো না, ওখানেই গল্প শেষ তখনই। এটা একটা কথা গেল। সেকেন্ডলি, কীভাবে কীভাবে মুখস্থ করবো এগুলোকে, বারবার পড়বে। আর এই যে এক্সাম্পলগুলো নিয়েছি খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবে। আমি প্র্যাকটিসের খাতা পরের দিন দেখতে চাইবো, যে সলিউশন প্র্যাকটিস করেছো কোথায়, আমাকে সেটা দেখাও। ডেইলি বেসিসে প্র্যাকটিস, যেরকমভাবে অর্গানিক প্র্যাকটিস হতো সেরকমভাবে অর্গানিক প্র্যাকটিস। ওয়ান মোর থিং, জাস্ট বিকজ 12-এ উঠে গেছো তো রেজোনেন্স করবে না, এই ভুলটা কিন্তু করো না। অর্গ্যানিক যেরকম প্র্যাকটিস চলছিল, হ্যাঁ আইউপ্যাক নমিনক্লেচার আর করার দরকার নেই, বাট অর্গ্যানিক প্র্যাকটিস রেজোনেন্স যেইভাবে প্র্যাকটিস চলছিল বন্ধ করবে না। অর্গ্যানিকের ক্লাস 12-এর খুব তাড়াতাড়ি শুরু করছি আমি, নেক্সট উইকের মধ্যে আমি শুরু করব 12-এর অর্গ্যানিক সিলেবাস। এটা যেন আমাকে বলতে না হয়। তো এই দুটো কথা, সলিউশন প্র্যাকটিস, সলিউশন আগে মুখস্থ করবে। আর খাতা জাম্প করে কেউ যদি বই পড়তে যাও, পরবর্তীকালে যদি দেখি খাতা থেকে জিজ্ঞেস করা জিনিসপত্র পারছো না, তখন কিন্তু পরিস্থিতি খারাপ হবে। হ্যাঁ, তোমরা বইটই পড়ে নাও, তারপর যত খুশি মানে খাতার আগে পড়ে নাও, তারপর যত খুশি বই পড়ো, আমি কোনোদিন আটকাবো না। কিন্তু খাতা না পড়ে পাকামি মেরে বই পড়ছো, তারপর খাতার জিনিস পারছো না, ওই জায়গাটা খুব খারাপ হবে। এখন এই কথাগুলোকে তোমরা যেভাবে নেবে, তোমাদের যা ভাল লাগবে, যা মনে করতে পারো করো, আমার যায় আসে না। কিন্তু এটা প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি সহ্য করতে পারবো না তাহলে এত কিছুর পরে। নেক্সট যেটা বলছিলাম, কেউ কিছু বলছিলে বলো। স্যার আমি তো মানে এই সপ্তাহে আমরা ডেট দিলে যেতে পারবো না আর কি। কোথায় যাবে? মানে আমি অলরেডি চলে এসেছি বাইরে। আরে অনলাইনে পড়াবো। ও আমি ভেবেছি আপনার বাড়িতে যাওয়ার না, কথা ওটার কথা বলছেন। আমি পরে বলবো, বাড়িতে আসার ব্যাপারটা ওটা পরে হবে। এখন সিচুয়েশন সেরকম নয় যে কেউ বাড়িতে আসবে আপাতত পর্যন্ত। আচ্ছা, আজকের লাস্ট টপিক, দ্য ভেরি লাস্ট টপিক আজকের, খুব ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট, মানে খুবই ইম্পর্টেন্ট। বৈশালী, আমি তোমাকে জিজ্ঞেস করছি, সবাই মন দিয়ে শুনবে। কোনো একটা পদার্থ, সেটা সমযোজী হতে পারে, আয়নীয় হতে পারে, ভার্মেজাক, সেটা গ্রামে দেওয়া আছে, মানে পদার্থটার ভর দেওয়া আছে। আর আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এটাকে গ্রাম থেকে গ্রাম মোলে নিয়ে যাও তো, এটাকে গ্রাম থেকে গ্রাম মোলে অথবা গ্রাম মোল অথবা, কেন বলছি আমি কথাটা, তার কারণটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যাই হলো যে গ্রাম মোলটা সবার জন্য নয়, শুধুমাত্র সমযোজী যৌগের জন্য। তাই অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে কি মোল সংখ্যা বা নাম্বার অফ মোলস, গ্রাম মোল সংখ্যাটাই মোল সংখ্যা হয়। তো আমি যদি তোমাকে বলি কোনো একটা পদার্থর ভর দেওয়া আছে, গ্রামে দেওয়া আছে, তুমি সেখান থেকে গ্রাম মোলে যাও বা মোল সংখ্যা বার করো, কি করবে গো তুমি সেটাকে? পদার্থের ভরকে কি দিয়ে ভাগ করতে হয়? মোলার ভর। আণবিক ভর দিয়ে ভাগ করলে গ্রাম মোল পাবো, আর মোলার ভর দিয়ে ভাগ করলে আমরা মোল সংখ্যা পাবো। মোরাললেস সমযোজী পদার্থের ক্ষেত্রে মোলার ভর, আণবিক ভর, গ্রাম মোল, মোল সংখ্যা সব একই জিনিস। বাট যেহেতু শুধুমাত্র আমরা কি বলবো, শুধুমাত্র যে আমরা সমযোজী যৌগ নিয়েই কাজ করবো তা তো নয়, গ্রাম মোলও হতে পারে, সেই জন্য আমি এই আয়নীয় যৌগ থাকতে পারে, সেই জন্য মোল সংখ্যা দিয়েই বলছি। তাই এই ব্লকটা আজকে আমাদের কাছে করে রাখাটা খুব জরুরি, একই লাইনে করবে ব্লকটা। কোনো একটা পদার্থের ভর গ্রামে দেওয়া রয়েছে, এবার আমি বললাম সেখান থেকে তোমরা যাও, সঞ্চারী উত্তর দেবে, সেখান থেকে যাও, এই যে অ্যারোটা দিচ্ছি, এই অ্যারোটা মানে কি, আমরা গ্রাম থেকে এদিকটায় যাচ্ছি। কোথায় যাব? গ্রাম মোলে যাব, গ্রাম মোলে যাব, অথবা মোল সংখ্যায় যাব। কি দিয়ে ভাগ করব সঞ্চারী? মোলার ভর দিয়ে ভাগ হ্যাঁ, করতে হবে। আণবিক ভর দিয়ে বলতে পারতাম, তাহলে শুধু গ্রাম মোল বেরোতো, আর ফর্মুলাটা শুধুমাত্র যেন মনে হতো যে শুধুমাত্র এটা সমযোজী যৌগের জন্য হয়ে যাচ্ছে। তাই একটা কাজ করি, এখানে লিখে রাখি, মোলার ভর দিয়ে ভাগ করতে হবে, মোলার ভর দিয়ে। আর যেটা আমি বলেছি, ক্লাস শেষ হবে সঙ্গে সঙ্গে প্রত্যেকের ছবি পাঠাবে আমাকে, নোটস সেদিনকের, আজকের।
আমাকে বলতে যেন না হয়, ইচ অ্যান্ড এভরি ওয়ান। মোলার ভর দিয়ে ভাগ করতে হবে। ইন্দ্রনীল, গ্রাম থেকে গ্রাম মোলে যেতে গেলে যদি মোলার ভর দিয়ে ভাগ করতে হয়, বা মোল সংখ্যা যেতে গেলে যদি মোলার ভর দিয়ে ভাগ করতে হয়, তাহলে মোল সংখ্যা থেকে ফিরতে গেলে কি করতে হবে গো? মুনাফার দিয়ে গুণ। ভেরি গুড, লিখে ফেলো। এই অ্যারোগুলো কিন্তু খুব জরুরি, অ্যারোগুলো দেবে, ওটা ডিরেকশনটা বোঝায়। মোলার ভর দিয়ে গুণ করতে হবে। মৌপিয়া, আমি যদি বলি পদার্থের ভর মানে গ্রামে দেওয়া আছে, সেখান থেকে গ্রাম তুল্যাঙ্কে যাও। গ্রাম তুল্যাঙ্ক তো সবার জন্যই হয়, মানে গ্রাম ইকুইভ্যালেন্ট যেটাকে বলা হয়, ওটা তো সমযোজী ভর, সমযোজী যৌগ, আয়নীয় যৌগ সবার জন্যই সম্ভব এটা। তো গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্কে আমরা কি করে যাবো গো? অন্বেষা, কি করে যাব? তুল্যাঙ্ক কি বলছো, ঠিক করে বলো। স্যার, এটা হচ্ছে তুল্যাঙ্ক ভরের সাথে মাল্টিপ্লাই করতে হবে যোজ্যতা গুণ। হ্যাঁ, ঠিক করে দেখো, এই মাত্র ফর্মুলা লিখিয়েছি। নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে বার করে? স্যার তুল্যাঙ্ক ভাগ দিয়ে ভাগ করে। হ্যাঁ অঙ্কিত, প্রথমে মোলার ভর। আরে বাবা আমি শোনো, আমি অত স্টেপ জিজ্ঞেস করছি না যে মোলার ভর বার করতে হবে, তারপর যোজ্যতা গুণক দিয়ে ভার করতে হবে, তারপর তুল্যাঙ্ক। আমি জিজ্ঞেস করছি গ্রাম থেকে গ্রাম তুল্যাঙ্কে যাব, জাস্ট কি করবে অঙ্কিত বলো একবারে। স্যার তুল্যাঙ্ক ভাগ দিয়ে ভাগ করতে হ্যাঁ হবে। ব্যাস এইটুকুই, আর কিচ্ছু না। এবার তুল্যাঙ্ক ভর কি করে বার করা হয় সে পরে দেখা যাবে। তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করতে হবে, লিখে রাখো। আর অঙ্কিত, ফিরতে গেলে কি করব? তুল্যাঙ্ক ভর দিয়ে গুণ করতে হবে। ভেরি গুড, ব্যাস এইটুকুই। আমি এই ব্লকটাও জিজ্ঞেস করব, অ্যান্ড আই হোপ তোমরা সবাই পারবে। কথাগুলো যেগুলো বললাম আজকে মনে রেখো অবশ্যই। শুধুমাত্র বলতে হয় বা ভয় দেখাতে হয় সেই জন্য আমি বলছি না। তোমাদেরকে ভয় দেখিয়ে আমার কোনো লাভ নেই, তোমরা পড়লেই আমার ভাল লাগবে। ওকে, আচ্ছা অন্বেষা, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে গ্রাম মূল থেকে তোমাকে বলা হলো গ্রাম তুল্যাঙ্কে আসতে, কি করে আসবে গো? আনমিউট। আরে তোমার সুবিধার জন্য তো এই অ্যারোগুলো এখানে দেওয়া রয়েছে, তুমি দেখো না, তুমি এখান দিয়ে অ্যারো দিয়ে প্রথমে এখানে আসবে, প্রথমে এখান থেকে এখানে আসবে, তারপর এখান থেকে এখানে যাবে। তার মানে পদ্ধতিটা কি করতে হচ্ছে বলো? কথা আটকাচ্ছে, আনমিউট করো। সৃজা বলো কি করতে হবে? ওয়েট আ মিনিট, বাকিটা বলুক তারপর দেখছি। সৃজা বলো। আচ্ছা পায়েল বলো। ঠিক করে বলো। পদার্থের ভর দিয়ে ভাগ করতে হবে। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? আমি বলছি গ্রাম মোল থেকে আসতে হবে গ্রাম তুল্যাঙ্কে, এটা বলতে পারছো না যে প্রথমে মূলার ভর দিয়ে গুণ করে পদার্থের ভরে আসবো? আমি বলছি ওখানে আর বলতে হবে না, ছেড়ে দাও। পদার্থের ভরে আসছি, মোলার ভর দিয়ে গুণ করে প্রথমে পদার্থের ভরে আসছি, তারপর তুল্যাঙ্ক ভর দিয়ে ভাগ করে গ্রাম ইকুইভ্যালেন্টে যাবো, এটা বলতে পারছো না তোমরা? আবার যদি কেউ বলে যে গ্রাম তুল্যাঙ্ক থেকে গ্রাম মোলে আয়, তাহলে কি করব? তুল্যাঙ্ক ভর দিয়ে গুণ করে পদার্থের ভরে আসবো, সেখান থেকে মোলার ভর দিয়ে ভাগ করে গ্রাম মোলে চলে যাব। তিনখানা তো স্টেশন, একটা দুটো তিনটে,
যদি আমাকে 1 নম্বর থেকে 3 নম্বর স্টেশনে একবারে লাফিয়ে যেতে বলে, দ্যাট উইল বি নট পসিবল। তো আমাকে 1 থেকে 2 আসতে হবে, 2 থেকে তারপর 3 যেতে হবে। এটা বলতে পারছো না? লিখে ফেলো। স্যার বলছি যোজ্যতা গুণক দিয়ে গুণ করে দিলেও তো হয়ে যাবে। পরের ব্যাপার। তাহলে গ্রাম তুল্যাঙ্ক থেকে গ্রাম বলে আমরা কি করে যাব পায়েল? বৈশালী কি করে যাব?